আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি হৃদয় শুনেছিল তার ছোটবেলায়, তখন তার বয়স বছর 10 হবে। হৃদয় গিয়েছিল তার মামা বাড়ি বেড়াতে তার আম্মুর সাথে, এবং সেখানে তার মামি এই ঘটনাটি শেয়ার করে। তো হৃদয় সেটা শুনেছিল তখন, এবং সেই ঘটনাটি যতটুকু মনে আছে ভাষা তার সাথে আরও একটু তিনি দেশ থেকে শুনে নিয়ে তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। যখন হৃদয়রা তার মামা বাড়ি বেড়াতে যায় তখন তার বয়স বছর 10। তার মামা আলাদা হয়ে গিয়েছিল তার নানা বাড়ি থেকে, এবং আলাদাভাবে বাড়ি করেছিল মানিকগঞ্জের কোনো একটা গ্রামে। জায়গাটা বেশ সুন্দর। হৃদয়ের আম্মুর সাথে যখন সে যায় দেখে যে রাস্তার দুই পাশে সুন্দর ফসলের মাঠ, এবং ওই জায়গাটাতে বেশিরভাগ ভুট্টার ক্ষেত, যেদিকে মানে তার মামার বাড়ি। তার মামারও বিশাল ভুট্টার জমি ছিল। তো ওদিক দিয়ে তারা যখন আসছে রাস্তা দিয়ে তাকায়, খুব সুন্দর লাগছে হৃদয়ের কাছে। একদম ভুট্টার ক্ষেত তো বেশ উঁচু, মানে ওপাশে দেখা যাচ্ছে যে দেখা যায় না অনেক কিছু, মানে বেশ উঁচু হয়ে আছে। তো যাই হোক, ওই রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দর দেখতে দেখতে চলে আসে মামার বাড়িতে। তো এসে বসে, খুব সুন্দর তার মামা বাড়ি, এবং তার মামা সুন্দর করে ঘর বানিয়েছেন। তো সেইখানে বসে তারা তাদের মতো খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। তো হৃদয় দেখছিল যে তার মামার বাসার যে উঠোনের ওই পারে, মানে একদম কর্নারে, মানে তাদের মূল ভিটার বাইরে একটা দোতলা কাঠের বাড়ি, খুব সুন্দর একটা কাঠের বাড়ি, টিনের চাল দেয়া, কিন্তু ওইটা বাড়িটা টোটালি তৈরি করা কাঠের, কালো রঙের কাঠের বাড়ি। সেই বাড়ির পাশে একটা বড় গাছ, নেড়া গাছ। হৃদয় ঠিক মনে করতে পারছে না কোন গাছ সেটা, বাট খুব সুন্দর একটা কাঠের বাড়ি ছিল এবং একটা নেড়া গাছ। তো হৃদয় তার মামাকে জিজ্ঞেস করেছিল যে মামা এই ঘরে কে থাকে? তো তার মামা বলছে কেউ থাকে না, এটা মানে ফসল রাখার জায়গা। তো হৃদয় একটু অবাক হয়েছিল, এত সুন্দর একটা মানে বাড়ি। হৃদয় হেঁটে হেঁটে দেখছিল বাড়ির চারপাশ, খুব সুন্দর লাগছে তার কাছে। কালো কাঠের একটা বাড়ি, এবং সেই বাসাটার সামনে, দোতলা ঘরটার সামনেও একটা ছোট আঙিনা আছে। সেই আঙিনাটা একটু অযত্ন অবহেলায় আছে, মানে এটাকে খুব একটা যে মানুষ টেক কেয়ার করে সেরকম না। এবং সেইখানেই একটা নেড়া গাছ, পাতা টাতা নাই, মনে হয় মারা গেছে ডালপালা। তো সেই ঘরের মূল যে ফটক সেটা বন্ধ করা, এবং সেই বাড়িটার ভেতরে ঢোকার রাস্তা সে দেখতেছে যে এখানে জানলা যে খোলা, মানে ওখানে তো জিনিসপত্র রাখা, মানে এই যে ধান টান এসব অনেক কিছু ওখানে ঢোকায় রাখছে। তো সেই জানলা দিয়ে দেখতেছে, ওখানে জানলাটা খোলা বাতাস যাওয়ার জন্য। তো জানলা দিয়ে হৃদয় দেখতেছে যে একটা সিঁড়ি উঠে গেছে ওপরে দোতলার দিকে। তো হৃদয়ের খুব কিউরিয়াসিটি লাগে, ছোটবেলায় খুব কিউরিয়াসিটি লাগে যে উপরে এখানে কে থাকে, এরকম মানে খালি, এবং দেখতেছে উপরে জানলাগুলো বন্ধ। তো যাই হোক, হৃদয় ঘুরে ফিরে দেখে। তো বিকালবেলা তার মামি তার আম্মুর সাথে গল্প করতেছে বসে বসে। এই পাশে মানে তাদের যে মামার যে ভিটার এই পাশে একটা বড়ই গাছের নিচে বসে তিনি গল্প করতেছেন, এবং সামনে তাকায় আছেন। সামনে একেবারে সেই ভুট্টার মাঠ, ওটা মানে পাতায় এখন ঝুলতেছে খুব সুন্দর বাতাসে, এবং সেই অনেক দূর পর্যন্ত মাঠ। তারপরে দেখা যাচ্ছে দূরে গাছপালার একটা সারি, খুব সুন্দর। বিকেল, পড়ন্ত বিকেল। তো হৃদয় তার মা আর মামিকে কথা বলতে দেখে সে হেঁটে ওই পাশে ওই কাঠের বাড়িটার দিকে চলে যায়। তো একেবারে নির্জন, ওই জায়গাটায় কেউ নাই, খা খা করতেছে জায়গাটা, পুরো মনে হয় খালি খা খা করতেছে এরকম। হৃদয়ের কাছে একেবারে অন্যরকম একটা পরিবেশ মনে হয়। তো সে হাঁটতে হাঁটতে ওই বাসার এই পাশের অংশে চলে আসে। এসে সে অবাক হয় যে ওইখানে একটা সিঁড়ি আছে, এবং ওই সিঁড়িটা উপরে উঠে গেছে, ওটার সামনে কোনো মানে দরজা বা কিছুই নাই। তো হৃদয় কাঠে পাড়া দেয়, দেখে মচমচ করে উঠছে কাঠটা। তো সে আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। উঠতে উঠতে সে দোতলায় উঠে যায়। তো উঠে দেখে যে সে যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা একটা সরু বারান্দার মতো সিঁড়ি উঠে গেছে, একটা ছোট্ট বারান্দার মতো এরকম পাশ থেকে গেছে, এবং কাঠের রেলিং আছে। তো ওইটা দিয়ে হাঁটতে হাঁটতে সে ওই বারান্দাটার শেষ মাথায় যায়, তাকায় দেখে যে ওই বারান্দার কর্নারে একটা জানালা, বড় জানালা, সেটাও বন্ধ করা। তো শেষ মাথায় যে সে তাকায় দেখতেছে যে সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে সামনে বড়ই গাছটা দেখা যাচ্ছে, এবং বড়ই গাছের নিচে তার মা আর তার মামি বসে আছে। তো সে তার আম্মুকে ডাক দেয় ওখান থেকে, আম্মু। তো তার আম্মু উপরে তাকে বলে, এই তুমি ওখানে কেমনে গেছো? তো তখন তার মামি দেখলো যে তার মামির চেহারা পাংশু হয়ে গেছে। তার মামি বলতেছে, এই নামো নামো ওখান থেকে, তাড়াতাড়ি আসো, ওদিকে কেমনে গেছো? বলে তিনি উঠে দাঁড়াইলেন ওখান থেকে, তাড়াতাড়ি উঠে দাঁড়াইছেন। উঠে দাঁড়ায় তিনি মনে খুব দ্রুত এখানে চলে আসেন এই পাশে। হৃদয়ের আম্মুও ফলো করছে, করে সিঁড়ির গোড়ে আসে। সে তাকে বলতেছে, এই হৃদয় তাড়াতাড়ি আসো। তারা উঠতেছে না, হৃদয়ের মামি উঠতেছে না, বলছে তাড়াতাড়ি আসো। হৃদয়ের কাছে অবাক লাগলো যে সে এটা কি অপরাধ করছে, এইভাবে কেন ডাকতেছে, মানে ডাকাটাও কেমন উদ্গ্রীব ভাবে, মানে বেশ অ্যাংশাস এরকম।
তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর কি, সিঁড়ির দিকে নেমে যাবে। তো এই সময় সে জানালাটার দিকে একবার তাকালো, জানালাটা খোলা, জানলার ভিতরে দেখা যাচ্ছে অন্ধকার একটা ঘর, এবং মানে এই যে বিকেলের পড়ন্ত আলো একটু পড়ছে জানলা দিয়ে ভেতরে, সেখানে সে দেখতে পাচ্ছে ওইখানে একটা খাট, এবং কেমন একটা মানে সোদা গন্ধ সে ভেতর থেকে আসতেছে, মানে এটা খোলা টোলা হয় না, এরকম একটা খাট দেখা যাচ্ছে, মানে একটা খাট। আর মানে চোখের এক পলকে একটা টেবিল দেখলো কর্নারে। যাই হোক, সে তাড়াতাড়ি ওদিক দিকে হেঁটে সিঁড়িতে নেমে গেল। তো তার মামি বললো, উপরে উঠছো কেন, তুমি কোথাও যাবা না, এখানে হাঁটাহাঁটি করা নিষেধ, তার মামি বলতেছে। তো হৃদয়ের আম্মু বললো, কেন ভাবি, কি সমস্যা আছে এখানে? কারে আছে, এটার মধ্যে উপরে জিনিস আছে, সবাই ভয় পায়, যে কেউ যায় না। তখন হৃদয়ের আম্মু বললো, ও আচ্ছা, মানে সমস্যা আছে, বলে যে হ্যাঁ এখানে সমস্যা আছে। তো যাই হোক, হৃদয়কে নিয়ে আসলো। তার মামি বললো, ওখানে যাবা না, ওই কোনা দেওয়া যাবা না, ক্ষেতের কাছেও যাবা না, এরকম করে মানা করতেছে। তো তখন হৃদয়ের আম্মু জিজ্ঞেস করলো যে কি ছিল এখানে, কি উপরি জিনিস, কেমন কি? তো তখন হৃদয়ের মামি বলতেছে যে এটা ছিল এই জমিদারের গুদাম ঘর, মানে এনে জমিদারের জিনিসপত্র থাকতো, ফসল আইয়া উঠতো, আর উপরে ছিল ম্যানেজারের ঘর, ম্যানেজার থাকতো, আর তার পাশে ছিল জমিদারের বিশ্রাম ঘর, বিচারের ঘর, এখানে সে বিচার করতো, এখানে অপরাধ করতো যারা। যাই হোক, এখানে কামকাজ চলতো। তো জমিদার তো একসময় গেছে, জমিদার শেষ, জমিদার যখন চলে যায় তখন এটা খালি হয়ে গেছে। তো খালি হয়ে যাওয়ার পরে এখানকার যারা কৃষক আছে, যারা চাষাবাদ করে, গৃহস্থরা, তারা এই ঘর নিছে। নেয়ার পর হেরা এখানে ফসল রেখে উপরে আর কেউ থাকতে পারে না, উপরে ঘরে যেই থাকে এই ভয় পায় আর থাকতে চায় না। তো তখন হৃদয়ের আম্মু বলতেছে, কি দেখে? বলে এই ওখানে থাকছে রাত্রেবেলা, মনে হয় যে কে নাচানাচি করে, শব্দ করে, গান গায়, ঘর ঘর করে শব্দ করে। যেমন এক লোকরে রাখছিল এখানে, সে হঠাৎ করে দেখে ওখানে শব্দ হইতেছে পাশের ঘরে। তো সে ওই কোনার ঘরটার থেকে বেরিয়েছে, ওই যে দিক দিয়ে হৃদয় উঠছিল, ওর পায়ে দিয়ে গেছে, হাইটা যে সে ওদিকে জানালা দিয়ে তাকাইছে। এটা ছিল জমিদারের বিশ্রাম ঘর, এখানে জমিদার বিশ্রাম নিত। ওই পাশেই বিচার করতো, আবার বিচারেরও ঘর আছে। তো ওইখান থেকে তাকাইছে, তাকায় দেখে যে মানে দুইটা চোখ ওইখানে জ্বলতেছে, অন্ধকারের মধ্যে শুধু চোখ, মানে কিচ্ছু দেখা যায় না, দুইটা চোখ জ্বলতেছে এরকম, কিন্তু আর কিচ্ছু দেখা যায় না। এবং মনে হইলো যে ওই লোকরে দেখে চোখ দুইটারও কাছে আইতেছে জালনার কাছে। ওই লোক ভয় যে নামছে, সে আর ওদিকে থাকবো না, চলে গেছে। তো যাই হোক, ওখানে মানুষ এরকম থাকতে পারে না। তো হৃদয়ের আম্মু বললো যে হ্যাঁ আসলে যেটা ভয়ের। কারে সব শেষে কি হয়েছে জানেন না, এইখানে এক মাস্টারে রাখছিলাম, ওখানে থাকবো, আমরা খাবার দিব, আমার পোলা দুটারে পড়াইবো, সামনের ঘরের পোলা দুটারে পড়াইবো। তো এরকম আরো কয়েকটা টিউশনি করে নিবো আর কি, মানে হ্যাঁ আসলে চাকরি বাকরি নাই, তো বেশ কষ্টে সৃষ্টি আছে। তো মাস্টার সাহেব এনে থাকবো, ঠিকঠাক হইলো। তো আমরা কইলাম যে ওই জায়গাটাই আছে থাকার জন্য। মাস্টার সাহেব দেখলো, তো ভয়ের কথা আর তারে আমরা কেউ কই নাই, সে ওইখানে থাকতে রাজি হইলো যে ওখানে থাকবো। তো মাস্টার সাহেবও সুন্দর করে ওই ঘরটার সুন্দর করে গোছায় টোছায় যা আছে, ওই ঘরের মধ্যে কিন্তু ওই জমিদারের টেবিল আছে, খাট আছে, এগুলাই সে সব গোছায় নিছে, গোছায় নিয়ে ওইখানে থাকবে সে। তো মাস্টার সাহেব কয়েকদিন থাকার পরে একদিন এসে আপনার ভাইরে কইতাছে যে ভাই, আমি তো এখানে কিছু সমস্যা দেখতেছি। তো আপনার ভাইগুলো কি সমস্যা? সমস্যা হলো রাত্রেবেলা মনে হয় যে এখানে পোলাপাইন উঠে দুষ্টুমি করে, মানে কতগুলো পোলাপানের শব্দ পাই, মনে হয় যে এখান থেকে উঠে আমার এই বারান্দার সামনেতে দৌড়াই মাথা যায়, ওই মাথা যায়। তা আমি কয়েকদিন জালনা খুলে তাকাইছি, ধমকাইছি, এই কেউ এখানে, কেউ কোনো কথা কয় না। আবার দেখে হাসে, আবার দেখে আমার পাশের রুম থেকে কে জানি কিল মারে, আমার এইখানে আমার খাটতেই পাশে এনে কিল মারে। তা আপনার ভাই আর হ্যাঁ ভয়ের কিছু বলে নাই, বলছে যে না হইতে পারে, পোলাপেন তা আছে দুষ্টু, আরো কয়েকটা ঘর আছে না এদিক ওদিক, এরাই হবে, আপনি এত চিন্তা করেন না, দোয়া দৌড় পুড়ে হয়ে পড়েন। তো এইটা আপনার ভাই কইছে। এরপর তো আর কোনো খবর নাই। এরপর কয়েকদিন পরে একদিন ভোর রাতে এই পোস্ট অফিসের যে চিঠিপত্র নেয় যে রানার, উনি আইসা চিৎকুর দিতেছে বাসার সামনে, জোরে জোরে চিৎকুর দিতেছে আপনার ভাইয়ের নাম দিরা, বলে যে অমুক সাহেব বাইরে আসেন। তো তখন আপনার ভাই বেরিয়েছে, বলে কি হয়েছে? দেখে যে ওই যেই রানার, হের হাতে একটা হারিকেন লাঠি আর হের ব্যাগ ট্যাগ আছে আর কি, আর তার সাথে মাস্টার সাহেব ধরে রাখছে এক হাতে। মাস্টার সাহেব একদম মাথা টাথা করে বমি করতেছে ওইখানে। তো তাড়াতাড়ি তারে নিয়ে গেল ঘরের কোনায়, সে তার মা আরো বমি করলো, করার পর তারে পরিষ্কার করে দিল আপনার ভাই, যে পানি টানি দিয়া, তার সেবা যত্ন করার তো কেউ নাই। তো যাই হোক, তারে পানি টানি দিয়ে পরিষ্কার করে দিয়ে বললো কি হয়েছে? ওই পোস্ট অফিসের লোকরা জিজ্ঞেস করলো আপনার ভাই কি হয়েছে? বললো যে না আমি জানি না, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, আমার কাছে অনেক চিঠি, আমি দূর পর্যন্ত যাবো। তো ওইখান থেকে হঠাৎ করে আমি দেখি যে ক্ষেতের মধ্যে কি জানি এখানে, মানে আপনার এখানে মনে হচ্ছে নড়াচড়া হইতেছে, বিশেষ মনে হয় যে একদম ক্ষেত ভেঙে ফেলাইতেছে, এরকম অবস্থা। তা আমি বললাম যে কি ব্যাপার, এরকম কেন? তো আমি জাস্ট লাঠিটা নিয়ে আমি আস্তে আস্তে করে সামনে গেছি দেখার জন্য।
একদম কাছে যে হারিকেনটা ধরছি, দূরে যায় দেখি যে এই লোকরে মনে হয় যে বাতাসের মধ্যে উড়ে এসে পড়লো ধপ করে এক জায়গায়, মানে একদম মনে হয় বাতাসের মধ্যে আলগি দিয়ে এসে নিচে পড়লো ধপ করে। তো পড়েই আছে, কোকাইতেছে, মানে যে একদম তার জান শেষ। আর হের থেকে বেশ খানিকটা দূরে ওখানে কতটি কালো রঙের কুত্তা, এরই ওখানে কিন্তু কবরস্থান আছে, পুরানো কবরস্থানে, পুরানো কবরস্থানে খাড়া দিছে, খাড়ায় ঘর ঘর করতেছে। এর ওই পাশে কিন্তু একদম মানে কুয়াশা ভরে গেছে। তো আমি দেখলাম, দেখে আমি ওই লাঠি সামনে নিয়ে হপ হপ করে চিৎকার করতে করতে সামনে গেলাম, যে হেরে ধরলাম, ধরে ওনার উড়াইলাম। উড়াই তার জিজ্ঞেস করতেছে আপনি কই থেকে আইছেন, কেমনে আইছেন? হে আর কইতে পারে না, হে শুধু কোকায়। তো পরে হেরে নিয়ে এলাম আমি কান্দে করে, মানে কান্দে এরকম হাত দিয়ে অনেক কষ্টে তুললে আনছি এই পর্যন্ত। তো পরে হে কইলো যে আপনাদের বাসার এই ঠিকানা আর কি, যে এখানে নাকি হে থাকে। তো যাই হোক, লইলাম আপনাকে বাসায়। তো এগুলো বলে পোস্ট অফিসের লোক তারপর চলে গেল। তো আপনার ভাই কি করবে, একা একা নিয়ে গেল, নিয়ে যে হের ঘরে উড়াইলো। তো হে উঠতে পারে না, অনেক কষ্ট। যাই হোক, অনেক কষ্টে আপনার ভাই যাই রুমে উঠাইলো, ওটা খাটে শোয়াই দিল, দিয়া বললো কি হয়েছে আপনার, কি মানে ভয় পাইছেন কেমনে, ওখানে গেছেন কেমনে? তো তখন উনি ঘটনা করলো আপনার ভাইরে, বললো যে উনি নাকি ওই জায়গায় যখন পড়তো রাত্রেবেলা, রাত জায়গায় পড়তো, এই বাচ্চা পোলাপান পড়ানোর পর রাত্রেবেলা নিজে পড়তো। তো যখন পড়তো তখন উনি শব্দ শুনতো, এটা তো আগেও কইছে যে ওই এদিকে শব্দ পায়, ওদিকে শব্দ পায়, মনে হয় যে হ্যার পাশে ওই দরজার মধ্যে ঠকঠক করে। আর বাচ্চাদের শব্দ, মনে হয় যে বাচ্চারা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে এরকম। আবার অনেক সময় নাকি শব্দ পাইতো রাত্রেবেলা, মানে কারে জানি মারতেছে, মারতে মারতে ওদিক দিয়ে নিয়ে যেতেছে, আর ওই চিল্লাইতেছে বাবা গো মা গো। তো মাস্টার সাহেব খুব অবাক হইতো যে কে কারে এখানে মারে, এটা কেমন কথা। তিনি চিন্তা করে, পরে চিন্তা করলো এখানে গুদাম আছে, নিজে মালপত্র হয়তো নেয়, কি হয় কারা, ওরা নিজেরা মারামারি করে কিনা। তো উনি তো আসলে নির্ভরিত মানুষ ছিল, উনি এগুলোর মধ্যে নাক গলাইতে চায় নাই। তো যাই হোক, একদিন উনি এরকম রাত্রেবেলা জানলার সামনে পড়তেছিল। তো পড়তে পড়তে ওনার খুব মানে ক্লান্ত লাগছে। তো উনি যে ওনার একটা কেরোসিনের কুকার ছিল, ওখান থেকে চা বানাইছে, চা বানাই না বসছে বসে, ওই ওনার একটা টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিছে, আকাশে জ্যোৎস্না দেখে টেবিল ল্যাম্পটা বন্ধ করে চা খাইতেছে টেবিলের মধ্যে। এখন বাইরে কিন্তু ওই চাঁদের আলোতে মোটামুটি হালকা আলো আছে, এর মধ্যে তিনি দেখতেছে যে সামনে যে ওই ইসের ক্ষেত, ভুট্টার ক্ষেত, এইখানে পাতা অনেক নড়াচড়া হইতাছে এরকম। তো উনি দেখা ভালো মতন উনি তাকাইলো যে ঘটনাটা কি, এখানে কি হইতেছে, মনে হচ্ছে যে ভুট্টার ক্ষেত ওই পাশে দেখো ভেঙে ফেলাইতেছে এরকম। তো ভালো মতো দেখতেছে, চায়ে চুমুক দিতে। এখন ওখানে কিন্তু ওরকম নাই, মানে ওই আলো কিন্তু ওরকম নাই, কিন্তু এই যে চাঁদের আলোতে এখন দেখা যাইতেছে বেশ স্পষ্ট এখান থেকে, যেহেতু মানে এইখানেও অন্ধকার ওইখানেও অন্ধকার। এর মধ্যে উনি তাকায় দেখলো যে দূরে ক্ষেতের মধ্যে থেকে একটা মানুষ বেরিলো। তো ভালো কথা, একটা মানুষ বেরিয়েছে, মাস্টার সাহেব মনে করছে যে ওইটা মনে হয় কে এখানে রাত্রেবেলা ক্ষেতের মধ্যে আসছে, আবার চোর টোর নাকি, এগুলো চিন্তা করতেছে। কারণ ক্ষেতে এখানে যদি কাজ করতে আসে রাত্রেবেলা কি এত রাইতে কি। তুমি আবার ভালো মতো তাকায় দেখতেছে যে কি ব্যাপার। তো তাকায় দেখে একটা লোক বেরিলো, লোক বাইরে আস্তে আস্তে হাইটা ওই এই বাসার দিকে আসতেছে। তুমি চিন্তা করলো এই বাসার দিকে আসতেছে মানে, তা আয়সা দেখলো যে একদম বাসার সামনে দাঁড়াইছে লোকটা, মানে ওই জানলা বরাবর। দেখে মনে হইতেছে যে ওনারে দেখতেছে লোকটা নিচ থেকে, মানে উনি যে দেখতেছে ওনারও দেখতেছে। তো উনি ভালো মতো তাকায় দেখে যে লোকটা উপর দিকেই তাকায় আছে, কিন্তু ওই যে চাঁদের আলোতে লোকটার চেহারা দেখা যাচ্ছে, কিন্তু চোখটা বোঝা যাইতেছে না, মনে হচ্ছে চোখ নাই, ওই জায়গাটা মনে হচ্ছে গর্ত দুইটা, মনে হচ্ছে কোনো গর্ত। তো মাস্টার সাহেব ভয় পেয়ে গেছে, উনি তাড়াতাড়ি জানলাটা লাগাই দিছে। জানলা লাগাই দিয়ে উনি পিছায় বসছে। উনি কিন্তু ঘরের বাতি তখনও জ্বালায় নাই, ওনার জানলা দিয়ে আলো আসতেছে, এবং জানলাটা খুব, ওনার রুমের জানলা কিন্তু বেশ ঢকের, দেখছেন তো, কাঠের ফ্রেম করা কাজ দেওয়া সুন্দর, ওখান থেকে চাঁদের আলো তখন আসতেছে। তো উনি আর লাইট জ্বালায় নাই, উনি আস্তে করে জানলার থেকে আইসা আস্তে করে খাটে শুয়ে পড়ছে ওনার মতো। কিন্তু উনি যখন খাটে শুয়ে দিয়েছে, ওনার কাছে মনে হয়েছে কে জানি সিঁড়ি দিয়ে উঠতেছে ওনার এখানে। অনেক ভয় পাইছে উনি, যে সিঁড়ি দিয়া হৃদয় উঠছিল, যে ওই সিঁড়ি দিয়া মনে যে করতেছে, উনি অনেক ভয় পেয়েছে মাস্টার সাহেব। তো ভয় পেয়ে উনি মানে চুপচাপ ছিল। তো একসময় আয়সা দেখলো যে ওনার ওই বারান্দার সামনে জানলার কাছ দেয়া মনে হলো যে কে দাঁড়ায় আছে, ওই ওনার খাটের দিকে তাকায়, ঘর কিন্তু অন্ধকার। এখন উনি এখান থেকে দেখতেছে একটা মানুষের মতো অবয়ব, কারণ ওই যে চাঁদের আলো পড়ছে এখানে, চাঁদের আলোতে একটা মানুষের ছায়ার মতো পিছন দিয়ে পড়ছে, চেহারাটা কিছু দেখা যায় না, মনে একটা মানুষ দাঁড়ায় আছে এখানে ওনার জানলার সামনে। তো মাস্টার সাহেব ভয় পেয়েছে, ভয় পেয়ে উনি ঘুমাই গেছে, ওনার আর নাই, চোখ বন্ধ করে ঘুমাই গেছে। যাই হোক, ওই দিন তো গেল এটা। এরপর দিন রাত্রেবেলা মাস্টার সাহেব আবার পড়তে বসছে, এর সামনে একটা পরীক্ষা, চিন্তা করছে যে রাইট করে পড়বো উনি। তো পড়তেছে তো এক সময় ঘুম লেগে গেছে চোখে, মানে একদম অনেক রাইট হয়েছে, চোখে ঘুম লেগে আসছে। তো উনি আবার ওই চিন্তা করলো চা বানাই খাই। তো উনি চা বানাইছে, চা বানায়া ওই আগের মতোই উনি ওই টেবিল ল্যাম্প নিবাই দিয়ে চা খাইতেছে।
আর জানলা দিয়ে বাইরে তাকায় রইছে, চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে, ক্ষেতের মধ্যে দেখতেছে। তো হঠাৎ দেখে ক্ষেতের মধ্যে অনেক মানে নড়াচড়া, মানে ক্ষেত নড়তেছে, এই সেই এর মধ্যে দেখলো যে কুত্তা কতটি বেরিল ওই সাইড থেকে, ঘেউ 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 করতে কুত্তা এখানে গেছে, কাউরে দিকে ঘেউ ঘেউ করতেছে। তুমি ভালো মতন তাকায় দেখার চেষ্টা করলো যে কিরে কি দেখা করে এরকম। তাকায় দেখে যে একটা কম বয়সী পোলা ওখানে খাড়া রয়েছে, ওই পোলারে দেখে কুত্তা ঘেউ ঘেউ করতেছে। যে পোলা ওখান থেকে হাপ হাপ করতেছে, কুত্তা আর সরে না, ঘেউ ঘেউ করে। তো মাস্টার সাহেব তো ভয় পাইলো, চিন্তা করলো এই পোলারে যে কামড় টামড় দেয়। তো উনি ওই জানলা খুলে নিল, জানলা খুলে উপর দিয়ে উনি কইতেছে এই এই কুত্তার সাথে চিল্লাইতেছে, মানে সর এন থেকে সর, এরকম করতেছে। কুত্তা আর সরে না। হে একটা লাড়ি ছিল রুমের মধ্যে, পুরানো লাড়ি, ওই জায়গায় বয়স্ক মানুষের লাড়ি, ওই লাড়িটা তুলে নিছে উনি, নিয়ে ওই লাড়ি দেখাইতেছে কুত্তার উপর থেকে। তো কয়েকটা কুকুরের দিকে তাকায়, হ্যাঁ বারান্দা দিক তাকাও ঘেউ ঘেউ শুরু করলো। তো কুত্তা কিন্তু একটাও সরে না। এদিকে ওই কম বয়সী ছেলেটা কাঁদতেছে ওখানে। তো এই দিকে মাস্টার সাহেবের মায়া লাগলো, হে ওই লাড়ি নিয়ে নেমে গেল উপর থেকে দৌড়ে। তো চিন্তা করলো যে কুত্তাটিরে ধাওয়াই দিব উনি। তো দৌড়ায় নামতেছে, নাইমা সিঁড়ি দিয়ে নাইমা একদম ঝাইরা দৌড় দিল রাস্তা ক্রস করে ওই পাশে। তো যে হে কুত্তার সামনে যে লাড়ি দিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি মারতেছে, ঠাস ঠাস করে লাড়িতে মাটিতে বাড়ি দিতেছে আর সামনে যাইতেছে। তো হে দেখলো যে পোলাটা দৌড় দিয়ে ঢুকে গেল ক্ষেতের ভিতরে আইল দুরা। তো হে চিন্তা করলো আরে করে কি কুত্তাও দেখলো যে পিছে পিছে দৌড়াইছে। তো মাস্টার সাহেব চিন্তা করলো আরে এটা তো ঠিক হইলো না, উনিও দৌড় দিল পিছনে। চিন্তা করলো এই পোলারে তো কামড় টামড় দিলে সমস্যা হয়ে যাব, এরকম রাত্রেবেলা কুকুর কই থেকে আইছে। তো ক্ষেত ধরে দৌড়াইতেছে, এখন ভুট্টা ক্ষেত কিন্তু অনেক উঁচা, মানে একেবারে মানুষের মাথার সময় কিছুই দেখা যায় না আশেপাশে। দৌড়াইতেছে, ওই পোলাও দৌড়াইতেছে, মাস্টার সাহেব দেখছে যে কুত্তা দৌড়াইছে, তার পিছু পিছে মাস্টার সাহেব দৌড়াইতেছে। সাথে করে তো কোনো হারিকেন মারিকেন কিচ্ছু নাই এর সাথে, হে এমনি দৌড়াইতেছে। তো দৌড়াইতে নাকি মাস্টার সাহেব এক জায়গায় দিয়ে বেরিয়েছে, দেখছে যে একটা খোলা জায়গা, ওই জায়গায় ওই পোলা দৌড় দিয়ে বেরিয়েছে, আর ওই পিছে পিছে কুত্তাটিও দৌড় দিয়ে বেরিয়েছে, উনিও দৌড় দিয়ে বেরিয়েছে খোলা জায়গায়, মানে এখানে ক্ষেত শেষ। তো অনেকটুক জায়গা খালি, ওইটুক জায়গা দৌড় দিয়ে ওই পোলাটা যাইতেছে। মাস্টার সাহেব ডাক দিল, এই ছেলে এদিকে আসো, ওদিকে যাও না, আরে কুত্তারে চিল্লাইতেছে কুত্তার সাথে। তো দেখলো, উনি অবাক হয়ে দেখলো এই যে খোলা জায়গাটা দৌড়াইতে এই ছোট পোলাটা একটা বড় মানুষ হয়ে গেল। মানে খুবই অবাক করা কাণ্ড, মানে একটা ছোট পোলা আজকে ফট করে একটা বড় মানুষ যেরকম হয় সেরকম হয়ে গেল। দৌড় দিয়ে যায় ওইখানে দেখলো যে কতটি এরকম ইসের মতো উঁচা, মানে মাস্টার সাহেব এনতে বুঝছে যে উনিও দৌড়াইতেছিল। তো উনি যে বুঝলো যে এটা কবরের মতো, মানে এখানে কবরস্থান। হে দাঁড়ায় গেছে, এটা দেখলো যে ওই ছোট পোলাটা বড় মানুষ হয়ে গেছে সাইজে। তো সে ওইখানে ঘুরে দাঁড়াইছে, আর কুত্তাগুলাও ঘুরে দাঁড়াইছে। তো হেরে দেখা কুত্তাগুলা ঘেউ ঘেউ শুরু করলো। তো মাস্টার সাহেব তো খুব ভয় পেয়ে গেছে, তিনি বুঝছে যে এটা তো আসলে মানুষের কাণ্ড না। হে ওই লাঠিটা মাটিতে খুঁড়তে ভয়ে একদম মানে কোকড়ায় যায়। তিনি চিন্তা করতেছে আমি কি পিছে দৌড় দিব না কি করুম, কিন্তু কুত্তাগুলা তার দিকে তাকায় আছে, মানুষটা ওদিকে তাকায় আছে, কোনো শব্দ করতেছে না। এক সময় তিনি দেখলো যে মানুষটা আবার দৌড় দিল তার দিকে, একদম মাস্টার সাহেবের দিকে দৌড় দিছে। তো মাস্টার সাহেব তো ভয় একদম কোকড়ায় গেছে, হে পিছন ফিরে দৌড়াইতে গেছে। ওই লোকটা নাকি আবার এই দৌড়াইতেই একটা ওই ছোট পোলার মতো হয়ে তার উপর ঝাঁপায় পড়ছে। আর উনি দেখতেছে যে একটা মানে ওই যখন ওনার উপর ঝাঁপায় পড়ছে, উনি আর কিছু দেখতেছে না যে এটা কি মানে মানুষ নাকি, মনে হচ্ছে কিছু একটা কালো রঙের এরকম একটা মানে ইসের মতো, মানে বড় একটা কুণ্ডলির মতো হ্যাঁ এরকম চাপায় মাটির সাথে ধরে রাখছে। আর হ্যার আশেপাশে দেখতেছে যে অনেক এরকম ধোঁয়া মানুষের মতো ওদিকে দাঁড়ায় আছে, লম্বা। আর হ্যারে এরকম যাইতে ধরে মাটির সাথে ঠাইসা ধরতেছে। আবার হ্যারে তুইলা নিল মাস্টার সাহেব, আবার আশ্রয় ফেলছে। অনেক ব্যথা পাইছে মাস্টার সাহেব, মানে পড়ার পরে মাটিতে পড়ছে। তো হ্যারে এরকম করে ওখানে আশ্রাইতেছে। এই সময় উনি যখন নাকি একদম ওনার জ্ঞান হারায় যাইব, উনি দোয়া পড়তেছে মনে। এই সময় দেখলো যে পাশ থেকে হাঁক আসতেছে, অনেক জোরে চিৎকার আসতেছে। একটু পরে দেখলো যে ওনার উপর থেকে মনে ছাইরা গেল, ওই যে চাপ্পা ধরছিল ছাইরা গেল, আর ওই কুত্তাগুলোও দূরে সরে গেল এখান থেকে। তারপর তিনি দেখলেন যে ওদিকে কে জানি আসতেছে হারিকেন হাতে, আইসা হাঁক দিতে আসলো। তো ওনার এদিকে আপনি কে এসে, তো উনি বুঝলেন যে এটা কেউ লোক। তো উনি মোটামুটি তার চোখ নাকি ঝাপসা হয়ে গেছিল মাস্টার সাহেবের। তো দেখা বুঝছে যে এটা হইলো গিয়া কোনো পোস্ট মাস্টার, এখানকার পোস্ট মাস্টার বা ওই যে রানার চিঠি নিয়ে যায়। তো যাই হোক আরে ধৈরা উঠায় ওই যে নিয়ে আইছে আমগো বাসায়। এই তো ঘটনাতে এই ঘটনাটা মাস্টার সাহেব বললো।
এরপর তো মাস্টার সাহেব আসলে আর আমাদের এখানে থাকে নাই। মাস্টার সাহেবরে ওই শুশ্রূষা করা হয়েছিল, ওখানকার আমাদের এই এলাকার যে কবিরাজ আছে কবিরাজ দেখানো হয়েছিল, এখানকার যে মসজিদের হুজুর আছে হেরাইনা দেখানো হয়েছিল। তো দেখা হুজুর বলছে যে এই জায়গা তো ভালো না, হুজুর এই বাসা থেকে বলছে যে জায়গা তো ভালো না, এখানে তো আগেই কইছে এখানে খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, এখানে কেন মানুষ এইভাবে রাখেন, এটা বন্ধ করে দিতে পারি, বন্ধ করে দিলে কাম হইব না যদি এটা আপনারা ঠিক মতো মানে না করেন, ঠিক মতো দেখা শোনা না করেন, তাহলে এটা আবার এরকম হইব। আর মানুষজন আসে নাপাক ভাবে, মানুষ মানে থাকতে হইব ঠিক মতো, এবং এটাকে সুন্দর করে থাকতে হইব, দোয়া দূত পড়তে হইব, নামাজ কালাম পড়তে হইব, থাকলে না জায়গা ঠিক থাকবো। আর এই নাইলে এই জায়গায় খারাপ জিন আছে, জায়গাটা আগের থেকেই খারাপ, অনেক উল্টাপাল্টা জিনিস হয়েছে এখানে। তো এই বলছে হুজুর। তো কবিরাজ 2-4 দিন চিকিৎসা দেয় মাস্টার সাহেবের। মাস্টার সাহেব একা তো থাকবোই না, পরে ওইখানকার এক ওই গুদামের লোকরা রাখা হয়েছিল, হ্যাঁ ওইখানে হ্যাঁ মানে দেখে রাখার লেখা। একটু সুস্থ হওয়ার পরে মাস্টার সাহেব গেছে জ্ঞান থেকে। এরপর আর মানে আসলে কেউ থাকে নাই। গুদামের লোকরা 2-1 দিন থাকার চেষ্টা করছিল, এরা ওই শব্দ শুই না, এখানে ধুমধাম শব্দ হয়, আর ওই যে মনে হয় কি কারে জানি মারে, মায়ের শব্দ হয়, মায়ের শব্দ মানে খুবই ভয় পায় মানুষ, মানে কে চিৎকার দিতেছে ঘরের মধ্যে, মানে পাশের ঘর থেকে চিৎকার আইতেছে। আর কেউ আসলে থাকতে পারে নাই। তো এই দিনের বেলায় যারা জিনিসপত্র রাখে এখান থেকে আবার নিয়ে যায় এখানে। এই রাত্রেবেলা যদি অনেক সময় পাহারাদার থাকে, পাহারাদাররা এই ঘরে আর থাকে না, ওই আশপাশ দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে। আর ওই যে ওই ক্ষেত আছে যে ওই যে ভুট্টা ক্ষেতের ওই পাশে আসলে পুরানো একটা কবরস্থান আছে, ওই জায়গায় নাকি অনেক মানুষ, ওখানে অনেক মানুষের কবর আছে ওই জায়গায়। তো এগো মধ্যে যে অনেকে এনে শাস্তি টাস্তি পাইছে, এগো নাকি ওখানে আছে। এর জন্য মানুষজন এখানে দেখে। ওই যে রানার যে ছিল আর কি, সেও কইছিল যে এই জায়গা সুবিধার না, উনি তো চলাফেরা করে, রাতের বেলাও চলাফেরা করে, উনি কইছিল জায়গা সুবিধার না, উনি অনেক কিছু দেখছে উল্টাপাল্টা। এখানে উনি দেখছে যে এরকম ছোট কম বয়সী পোলা ফট করে বড় মানুষ হয়, যেটা উনি নিজেও দেখছে। এইটা মানে কথা এখানে প্রচলিত আছে। আর আমগো যে মাস্টার সাহেব আসছিল এটা একই জিনিস দেখছে এখানে। তো এই হইলো গিয়ে এখানকার ঘটনা। এর লেগে ওই ঘরটা হইলো আমরা কই যেটা উপরি ঘর, ওখানে কেউ যায় না। এর লেগে হৃদয় যখন উচ্চা উপরে গেছে, ওই পিছনে গেছে, আমি তাড়াতাড়ি রাইক করে নামাইছি। ছোট মানুষ আবার কি না কি হয়, এর লেগে নিয়ে আসছি, ভয় যেন না পায়, আবার এগুলো জায়গায় যাইতে হয় না, ছোট মানুষদের উঠতে হয় না। তো হৃদয়ের আম্মু এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে যায়। তিনি তাড়াতাড়ি হৃদয়কে দোয়া পড়ে ফু দেন, দোয়া পড়ে ফু দিয়ে তাকে কাছে আনেন এবং ওই ঘরটার দিকে কেমন ভয়ার্থভাবে তাকান। হৃদয়ের কাছে ওই ঘরটা কেমন জানি একটু অন্যরকম ফ্লেভার চলে আসে, মানে ওই ঘরের, কারণ সে তার মামির মুখে ঘটনা শোনার পর থেকে ঘরটা দেখে তারও ভয় লাগে। তো যে কয়দিনের পর ওরা ছিল, হৃদয়রা কয়েকদিন ছিল ওই বাসায়, তো ওই ঘরের আশেপাশে আর হৃদয় ওইভাবে যায় নাই। তবে সে দেখতো মামার যে ঘর থেকে বের হয়ে ওদিকে তাকায় দেখতো ঘরটাকে, তার কাছে কেমন মিস্টেরিয়াস লাগতো। ছোটবেলার থেকে হৃদয় একটু মিস্ট্রি পছন্দ করতো, তো এই মিস্ট্রি পছন্দ করার জন্য ঘরটাকে দেখে তার কাছে মিস্টেরিয়াস লাগতো। আবার ওই ক্ষেতের দিকেও তাকাইতো হৃদয়, এই যে ওই তাদের মামার বাড়ির সামনে যে ক্ষেত, বিশাল ক্ষেতের দিকে, তো তার কাছে ওইটাও মানে বেশ মিস্টেরিয়াস লাগতো। তার কাছে মনে হইতো যে এই ক্ষেতের ওই পারেই তো সেই যে বলছে যে পুরনো কবরস্থান আছে, যেটাতে ভয় পাইছিল বা ওই মাস্টার সাহেবকে নিয়ে গেছিল ওইখানে। তার কাছে ওই চিন্তা হইতো, তার কাছে মনে হইতো, যদিও সে কিছু দেখে নাই, তবে সে সন্ধ্যার পরে ওখানে শেয়াল দেখছে, যে শেয়াল ওই ক্ষেতের ওই পাশ থেকে এসে তাকায় আছে, এদিকেই তাদের এই বাড়ির দিকেই তাকায় আছে। তো ওই শিয়াল দিকেও হৃদয় তখন ভয় পাইছিল ছোটবেলায়। যাই হোক, এই ছিল হৃদয়ের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে এবং ভালো লাগছে। ঘটনাটি যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মজিদ। 2008-2009 সালের ঘটনা এটা। বয়স্ক হওয়ার কারণে সঠিকভাবে তিনি মনে করতে পারছিলেন না। ওই মজিদ যিনি ঘটনার সাক্ষী, তিনি হচ্ছিলেন ব্যাপারী, যে জায়গায় জায়গায় লোক পাঠিয়ে দিয়েছেন তিনি। এলাকার দুজনকে সাথে করে নিয়ে চলে গেলেন তিনি নদীর কাছে, যেখানে তাদের মালগুলো ছিল। সে এলাকার দুজনকে দিয়েছেন একটা ছড়া। যতটুকু জানা গেছে, অনেকগুলো গাছ ভালোভাবে রশি দিয়ে এমনভাবে বাঁধা হয় যেন সেটা না ছুটে যায় আর সহজে সারানো যায়। অনেকে এটাকে চালি বলে। আর তিনি নিয়েছেন একা একটা। তারটা নদীর স্রোতে ছেড়ে দিয়েছে আগে যাওয়ার জন্য। তো যে বলছিল উজানে মাল ধরতে গেছে। আর অন্য দুজন যে ছিল, তারা তীরের হাঁটু পানি, কোমর পানি, বুক পানি এমন জায়গায় দিয়ে টেনে নিয়ে আসছিল। পাশ দিয়ে পাট ক্ষেত, আখের ক্ষেতের উপর দিয়ে। ওনাদের নিজেদের এলাকা,
কোনো সমস্যা নাই, কারণ পুরো এলাকার সবকিছুই জানাশোনা, কোনো ভয় নাই। কিন্তু যেই জায়গায় ঘটনা ঘটে তখন ছিল ব্যাপক বন্যা, ওই সময় প্রচন্ড বন্যা হচ্ছিল। মেইন রাস্তার কাছেই সেখানে একটা বড় পুকুরের মতো জায়গা, যেটাকে দ বলে, অনেক গভীর, আর শুকনো মৌসুমও সেখানে পানি শুকায় না। তো তারা গাছটা কাটে সেই দয়ের পূর্ব পাশে নদীর তীর গেছে, তারা আসছিলেন হাতে ছড়ার দড়ি সহ। তো গাছের যে দয়ের কিনারায় ফেলতেই অনেকে চিৎকারের ছদ্ম শুনতে শুরু করে। তো তারাও গাছ টানা বাদ দিয়ে সেখানে যাওয়ার পর দেখে শত শত মানুষ দয়ের মধ্যে জাল ফেলছে, কেউ কাঁচি দিয়ে মাছ ধরছে, কেউ বা ঝাঁকি দিয়ে জাল ফেলছে। দটা অনেক বড়, সেখানে দ মানে হচ্ছে বড় পুকুরের মতো জায়গা, সেখানে প্রচুর পানি। একটা লোক মহিষ চড়াতে গিয়েছিল সেই দয়ের উপর, চড়ানো শেষে কিনারায় এসে সেই মহিষ নিয়ে সাঁতার দিতে শুরু করে। তার ইচ্ছা ছিল মহিষ ও গোসল করানো হলে আরো তাড়াতাড়ি যাওয়া হলো, মহিষটা গোসল করানো হয়ে গেল। তো মাঝখানে যাওয়ার পর হঠাৎ করেই সেই লোকটা, যিনি মহিষ সাথে ছিল, সে লোকটা তলিয়ে যেতে থাকে। মহিষ কিন্তু ঠিকই উঠে আসছিল, কিন্তু দয়ের অন্য পারে আবার অনেক মানুষ সেই এলাকার, তারা কাজ করছিল। তারা লক্ষ্য করলো সেই মহিষটা নিয়ে সাঁতার দিল লোকটা, কিন্তু লোকটা আর উঠছে না। খানিকের পরে দেখা গেল লোকটা উধাও। তো পার থেকে একজন বলে, কিরে, মহিষটা তো ঠিকই আইলো, বেড়াটা গেল কই? তারপর থেকে একজন একজন করে জড়ো হয়ে যায় শত শত মানুষ। মানুষের শোরগোল আর চিৎকার, আকাশটাই যেন ভেঙে পড়ছিল। আর এটা করাই তো স্বাভাবিক, কারণ হঠাৎ করে একজন জীবন্ত মানুষ সবার চোখের সামনে থেকে এভাবে উধাও হয়ে যাবে, এটা তো কল্পনা করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। তারপর নিজেদের জিনিসগুলো ভেসে যাওয়ার হাত থেকে তারা রক্ষা করতে চলে আসে। তো দয়ের সাথে একটা নদীর সংযোগ ছিল। তো তার যখন ছড়ি দয়ে গেল, তিনি লম্বা দড়ি লম্বা করে রেখেছে যাতে টেনে টেনে নিতে সুবিধা হয়। তো নদীর কিনারা দিয়ে কোথাও কোমর পানি, আবার কোথাও বুক পানি। টেনে এনে যখন দয়ের কিনারায় তিনি চলে আসে, তখন কেমন যেন একটা বরকা উঠে পানিতে। বরকা মানে বলক টাইপের, টকবক করতে শুরু করে পানিটা। তো প্রচন্ড জোরে ধাক্কা খায় তিনি। সেই বরকার বা সেই টকবক করা জায়গাটার ধাক্কা তার হাতে দড়ি সহ তাকে একটা দয়ের ভেতর নিয়ে যায় একটা টান দিয়ে। দ মানে সেই পুকুরের মতো বড় জায়গা। তো দয়ে যাওয়ার পরেই তার মনে হলো কোন একটা কিছুর সাথে তার বুকে ধাক্কা লাগলো। তো তার মনে হচ্ছিল এরকম যে বুকের মধ্যে কেউ মাথা দিয়ে গুঁতা দিলে যেমনটা লাগে, ঠিক তেমনটাই অনুভব করছিলেন তিনি। পানির নিচে কেউ হঠাৎ করে মাথা দিয়ে যেমন গুঁতা দিলে যেরকম লাগে। তিনি ভয় পাচ্ছিলেন না, তিনি ভাবছিলেন প্রচুর পানি, হয়তো কোথাও থেকে বাঁশঝাড়ের বাঁশ ভেসে এসে ঠেকে আছে এই জায়গায়, সেই বাঁশের সাথেই হয়তো ধাক্কা লেগেছে। আর নদীর তখন প্রচুর স্রোত, সেই আবহাওয়াটা ছিল সেখানে ধাক্কা খাওয়ার সাথে সাথে শরীর কেঁপে ওঠার মতো। সাথে সাথে দড়িটা তার হাত থেকে ছুটে যায়। তখন গাছের মতো গাছ ভেসে যাচ্ছিল স্রোতের সাথে। তিনি ভাবলেন, যাক, সমস্যা নাই, পার পর্যন্ত চলে গেলেই হলো। কিন্তু হঠাৎ করে তিনি হুঁশে ফিরে এলেন আর খেয়াল করলেন, তীরের দিকে লক্ষ্য করেই দেখতে পান যে স্রোতের মতো স্রোত যাচ্ছে, গাছও যাচ্ছে, কিন্তু তিনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন। এক চুল পরিমাণ এগোতে পারছেন না। মানে স্রোতে তার যে গাছগুলো তিনি টেনে নিয়ে এসেছিলেন সেগুলি স্রোতের সাথেই চলে যাচ্ছে, কিন্তু তারও তো যাওয়ার কথা স্রোতের মধ্যে দিয়ে, তিনি স্রোতের ভিতর দিয়ে যেতে পারছেন না, এক চুল এগোতে পারছেন না। তার মানে ওই জায়গায় তিনি আটকে আছেন। মনে হচ্ছিল তাকে কেউ বেঁধে রেখেছে। তার বুক পর্যন্ত পানির নিচে ছিল, চারপাশে থই থই পানি। তিনি পরনে একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি ছিল, আর গামছা বাঁধা ছিল কোমরে। তার মনে হলো পায়ের মধ্যে যেভাবে জঙ্গল পায়ে পেঁচিয়ে যায়, সেভাবে কিছু একটা তার পায়ে পেঁচিয়ে যাচ্ছে। কোন একটা গাছ পানির নিচ থেকে অটোমেটিক তার শরীরে পেঁচিয়ে যাচ্ছে। তখন পুরো ধান্দা যে পানিতে তো বন্যার পানিতে জঙ্গল ভেসে আসতে পারে, সেগুলো হয়তো সেখানে আছে, সেগুলোই হয়তো মুভমেন্টের কারণে পেঁচিয়ে যাচ্ছে। কিন্তু যখনই আরেক পা দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, তার মনে হচ্ছিল পিচ্ছিল কিছু তার পাতে জড়িয়েছিল। পা দিয়ে ধাক্কা দেওয়ায় তা আরও পিছলে যাচ্ছিল। তার মনে হচ্ছিল পিচ্ছিল জিনিসগুলো তার পায়ে পেঁচিয়ে যাচ্ছে।
আর তিনি সেটা ছাড়াতেই চেষ্টাতে ছিলেন। এরকম করেই যাচ্ছিলেন তিনি, কিন্তু আসলে কোনো কিছুতেই লাভ হচ্ছিল না। তিনি চেষ্টা করে যাচ্ছিলেন, আর সেগুলিতে পেঁচাতে পেঁচাতে তাকে আস্তে আস্তে নিচের দিকে টানছিল। প্রবল শক্তি দিয়ে কেউ নিচে টানছে, আর তিনি 2 হাত দিয়ে তার যত শক্তি আছে তা দিয়ে পানির উপর ভেসে থাকার চেষ্টা করে যাচ্ছে। করতে করতে একটা সময় তিনি আর পেরে উঠলেন না। সেই প্রবল শক্তির সাথে তিনি পারছিলেন না। যাকে তিনি দেখছেন না, কিন্তু তার সাথে লড়াই করতে হচ্ছে তার সাথে। এভাবে পানিতে একবার তিনি চুবুনিও খেলেন। পানির নিচে গিয়েও বাঁচার তাগিদ থেকে আবারও উপরে ওঠার চেষ্টা করে উপরে উঠেলেন। খালি একটাবার চিন্তা করুন, আপনি কোনোভাবেই জানেন না এই জায়গায় আপনি পানির নিচে তলিয়ে যাবেন। হঠাৎ করে আপনি দেখলেন আপনি পানিতে সাঁতরানোর সময় কেউ সেই জায়গাতে মুভ করে চলে যাওয়ার কথা, অথচ আপনি সে জায়গায় আটকে আছেন। কিছু একটা আপনার পায়ে পেঁচিয়ে গেছে, আপনি নড়তে পারছেন না। কেউ আপনাকে পানির নিচে একবার চুবুনিও দিল। ওই যে জঙ্গলের মতো পেঁচানোর মতো কিছু একটা পেঁচিয়ে যাচ্ছিল তার পায়ে, ঠিক সেটাই তখনও হচ্ছে, যেন সে চেষ্টা করে যাচ্ছে তাকে শেষ করে দেবার। তা একবার চুবুনি খাওয়ার পর তার শরীরটা কেমন হালকা মনে হতে লাগলো। আর তিনি কয়েকবার পানির পেটের ভিতরে চলেও গেল। তো তিনি যতই চেষ্টা করে যাচ্ছিল উপরে ভেসে থাকার, যেন বিপরীত দিকের কোনো একটা আকর্ষণ তাকে নিচের দিকে ততটাই আকর্ষিত করতে লাগলো। তিনি নিচের দিকে নিজেকে অনুভব করছিলেন। এভাবে আরও 2 বার তিনি চুবুনি খেলেন। অনেকক্ষণ চেষ্টা করার পর তার শরীর নিথর হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল শক্তি এখন আস্তে আস্তে শেষের দিকে। পায়ে যে জঙ্গলের মতো কিছু জিনিস জড়াজড়ি করছিল, তখন তিনি ভাবলেন কোমর থেকে গামছাটা খুলে গেল কিনা। কোনো মতে 1 হাত কোমরে দিতেই বুঝতে পারলেন, না, কই, গামছা তো ঠিক আছে, খুলে যায়নি। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে এর মধ্যেই। কিসের ভয় তিনি বুঝতে পারছেন না। আসলে এই ভয়টা মৃত্যুর ভয়। আল্লাহকে ডাকতে লাগলেন তিনি। ভয় তো ছিল না শুরুতে, কারণ কল্পনা করা যায়নি যে অদৃশ্য কোনো শক্তির সাথে সাথে মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। দ্বিতীয়বার যখন অনিচ্ছাকৃত ভয় পানিতে চুবুনি খেলেন, তখন ইতোমধ্যে তিনি বুঝে গেছেন কি ঘটতে চলেছে তার সাথে। আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহর সাহায্য চাইতে লাগলেন। আল্লাহর কাছে বাঁচার চেষ্টা করতে করতে বলতে লাগলেন, আল্লাহ, যদি আমার হায়াত থাকে তাহলে আমাকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আর মনে মনে তাদেরকে স্মরণ করতে লাগলেন, কই আপনারা। আর সাথে সাথে 3য়বারের মতো চুবুনি খেলেন। আর পানির নিচ থেকে মাথা ওঠানোর আগেই এক অদৃশ্য ধাক্কা খেলেন প্রবল শক্তিতে। এক ধাক্কা তাকে মাঝখান থেকে তীরে এনে পৌঁছালো, আর মাটির সাথে তার পা স্পর্শ পেল। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বেঁচে থাকার আশার মনে নতুন করে লালন করতে লাগলেন। কিন্তু তার শরীরে তখন আর শক্তি ছিল না যে তাকে টেনে ওঠার, নিজেকে টেনে ওঠার চেষ্টা করবে। তিনি নড়তেই পারছিলেন না, একদম থ মেরেছিলেন। কি করবেন ভাবছিলেন, কিন্তু লাভই বা কি? কিছু করার শক্তি তো তার শরীরে সেই মুহূর্তে নাই। তীর থেকে একটু দূরে একটা বাঁশঝাড় ছিল, সেখানেও পানি ছিল, তবে হাঁটুর নিচে পর্যন্ত পানি, কম যথেষ্ট। সেখানকার 5-6টা বাচ্চা ছেলেরা বাঁশের কঞ্চি পুঁতছিল পানিতে। ওরা খেলাধুলা করছিল। তো কোনো রকম শক্তি নিয়ে ওদের উদ্দেশ্য করে বললেন, ওই গাদারা, আমার ধৈরা একটু উঠা, তাই না উঠা। হঠাৎ করে এরকম জীর্ণশীর্ণ আওয়াজ শুনে ওরাও অবাক হয়ে যায় কিছুটা। একজন উকি মেরে দেখে যাচ্ছে আর বলছিল, ওই ধরিস না, এটা ভূত রে, এটা ভূত। আমার শরীরে তো হাফ প্যান্ট, গেঞ্জি আর গামছা বাঁধা কোমরে। ব্যথিত কণ্ঠে আমি ওদের বলি, গেদা, আমি ভূত না রে, আমি মানুষ, আমারে উঠা না, খুব বিপদে পড়ছি আমি। তখন আরেকটা ছেলে বলে, ওই উনি মানুষ, কথা কইতাছে, ধর ওনারা, টাইনা উঠাই। বিপদে পড়েছে লোকটা। ছেলেগুলোর এরপর একজন একটা বাঁশ ধরে শক্ত করে, তারপর অন্য সবাই একজন আরেকজনের হাত ধরে তার হাত এগিয়ে দেয়, শেষের জনের হাত এগিয়ে দেয় তার হাতে। কিন্তু তাদের ভয় এখনো কাটেনি। একবার হঠাৎ তারা এগিয়ে দেয়, তিনি ধরতে নেয়, আবার পিছিয়ে যায়। তাদের ভয় যদি শয়তান হয় তাহলে তো টেনে নিয়ে যাবে। তারপর যখন আবার হাত তারা এগিয়ে দেয়, আমি থাবা দিয়ে হাত ধরে ফেলি, আর ছেলেগুলো হুড়মুড়ি করে তাকে টেনে পানিতে তোলে। তার ভাষ্য মতে টানে উঠে বসে থেকে কিছুক্ষণ অল্প একটু জোর সরিয়ে নেই, আর দৌড়ে সরিয়ে একটা দৌড় দেই।
অল্প পানির উপর দিয়ে দৌড়াচ্ছি, শব্দ হচ্ছে পানিতে দৌড়ানোর। হঠাৎ করেই থেমে যায় পায়ে তীব্র যন্ত্রণা। তা তিনি বলেন তীব্র যন্ত্রণা হচ্ছিল, ওই অল্প পানিতে দৌড়াচ্ছিলেন তিনি যখন উঠতে পারেন। তো পা পানি থেকে উঠে তিনি দেখেন শুকনো মরা বাঁশের কঞ্চির 2-1 ইঞ্চি ঢুকে গেছে তার পায়ের ভেতর। পুরো পা রক্তে ভিজে লাল। ব্যথায় কাতরিচ্ছিলেন তিনি। তিনি ভাবছিলেন গাছগুলো তো ভেসে যাচ্ছে, বাকিদের খবর দেওয়া দরকার, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। অনেক ক্লান্ত লাগছিল। ভয়ে এতটাই ঘেমে গেছিলেন তার শরীর থেকে ঘাম চুয়ে চুয়ে পড়ছিল। আস্তে আস্তে পাশেই একটা বাড়িতে যান তিনি তীব্র যন্ত্রণা নিয়ে, খোঁড়াতে খোঁড়াতে। সেই বাড়ির একজন মহিলা কাজ করছিল দাঁড়িয়ে। বন্যার পানিতে যে কচুরিপানা ভেসে আসে আটকে গেছিল ঘরের সাথে, সেগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছিল। তো তিনি তাকে বললেন, চাচি, আমার মাথায় এক বন্দি পানি দেন না। তো তিনি বলছেন, তুমি পানি চাও? তোমার গা দিহি ভেজা, আমার এক বন্দি পানি দেন মাথায়, আমার খুব খারাপ লাগতেছে। তো উনি তার মাথায় 2-3 বদনা পানি ঢাললেন। কৃতজ্ঞতার সুরে তাকে বলেন, চাচি, আমার একটা উপকার করবেন? তো উনি বলেন, কি? তিনি বলেন, আমি অমুক বাজারে যাব, আমি তো সাঁতরে যাইতে পারবো না, আমার একটু 5-6টা কলা গাছ বাঁশ দিয়ে বাইজা তৈরি করা যায় নৌকার বিকল্প হিসেবে, এমন একটা বুড়াই করে পৌঁছায় দেন না। তো উনি বলেন, আমি মহিলা মানুষ, এখন বুড়া কোনে পামু বাজান? বুড়া মানে ওই যে বাঁশ দিয়ে তৈরি কয়েকটা। তো বলতে বলতে উনি দেখলেন রাস্তায় পানিতে কিছু বাচ্চা ছেলেরা খেলছে বুড়া নিয়ে। তো উনি বাচ্চা ছেলে বলে, ওই তোরা এই লোকটারে বাজারে নামাই দিয়ে আয় তো, যা, বন্যা এলাকা, ওই জায়গায় তো শুকনা জায়গা নাই। তো উঠার পর ছেলেগুলা বলে, তাকে জিজ্ঞেস করে, আপনারা গাছ টানেন না, গাছ কাটেন না? তো তিনি বলেন, হ, গাছ কাটি। তো আমগো বাড়িতে গাছ কাটা রাখছেন, আপনারা চিনি আমি। বলে তিনি সেখানে একদম শুয়ে পড়লেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তিনি শ্বাস নিতে পারছিলেন না সহজে, অনেক কষ্ট হচ্ছিল। বাজারে গিয়ে নামার পর সেই চায়ের দোকানে যেতে লাগলেন তিনি। তো ছেলেগুলোকে দুঃখের কথা বললেন, তোদের যে 10 টাকা দিব সে টাকাটা আমার কাছে নাই। তোরা বলে, সমস্যা নাই, আপনি যান। চায়ের সেই দোকানটা পরিচিত ছিল। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বৃষ্টি শুরু হলো ফোটায় ফোটায়। গিয়ে দেখেন দোকান বন্ধ। দোকানে গিয়ে তিনি বসে পড়লেন মাটিতেই, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। ভেতর থেকে একটা শব্দ যেন বের হচ্ছিল না। বৃষ্টির মধ্যে ওভাবে তিনি বসে রইলেন, আবছা আবছা শুনতে পারছিলেন। আশেপাশের মানুষ বলা বলি করছিল, কত পাগলই দেখলাম, এই পাগল আবার আইলো কর্তিকা, এই বৃষ্টি তার মধ্যে কেমন করে বইয়ে, বৃষ্টির মধ্যে তার মধ্যে কেমনে বৈশা রইছে। তিনি কোনো উত্তর দিতে পারছিলেন না। তার শরীর ক্রমশই ছেড়ে দিচ্ছিল বাঁচার ইচ্ছা। কিছুক্ষণ পর চায়ের দোকানদার আসে, এসে উনি অবাক হয়ে যায়, কারণ সে তো তাকে চেনে। তো এসেই তার কাছে এসে তাকে জিজ্ঞেস করেন, বলেন, ভাই, আপনারই অবস্থা? তো তিনি বলছেন, আমার শরীরে একটা শক্তি নেই যে আমি তার প্রশ্নের উত্তর দিব। তো তিনি কোনো মতে হাত দিয়ে তাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন তাদের সর্দারকে ফোন করে জানাবার জন্য। তারপর থেকে তার আর কোনো সেন্স ছিল না। তার সাথে এই এলাকার 2 জন ছিল, তারা তাকে হন্য হয়ে খুঁজছিল, কারণ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছিল তার কোনো খবর ছিল না। তারা খুঁজতে খুঁজতে বাজারের দিকে আসে। তার এই অবস্থা দেখে আশেপাশের সব মানুষ জড়ো হয়ে যায়। বাজার তখন গুম গুম করছিল তাকে নিয়ে। অনেক মানুষ জড়ো দেখে সেই 2 জনও সেখানে গিয়ে তাকে পায় সেন্সলেস অবস্থায়। তাকে দেখে তারাও কেমন যেন হতভম্ব হয়ে যায়। তার সেন্স ছিল না। তার কোমরের গামছা দিয়ে তাকে ঢেকে দিয়েছে তারা। চিন্তা করুন কি অবস্থা। তিনি জীবিত, অথচ সবাই তাকে মৃত ভাবছে। কিন্তু সত্যি একদিন সবাইকে চলে যেতে হবে। সেদিন কাফনের কাপড়ে মোড়ানো থাকবেন আপনি, মোড়ানো থাকবো আমি। চায়ের দোকানদার সর্দারকে ফোন করে জানায়। উনি বলেন যে মনে হয় ভাই আর নাই, আপনি তাড়াতাড়ি আসেন। আর এটাও জানায় যে তারা বাজারে আছে, চায়ের দোকানে। তো সর্দার কান্না করে দেয়। চায়ের দোকানদার ভাইয়ের কথা শুনে কান্না করতে করতে সর্দার বাজারে আসে। এসে দেখে তিনি শুয়ে আছে, তাকে ঢেকে রেখেছে গামছা দিয়ে। তার পা দিয়ে রক্ত ঝরছিল। একদিক দিয়ে ভয়ে, আরেক দিক দিয়ে তীব্র যন্ত্রণায় তিনি ছিলেন মৃত্যুর পথযাত্রী। আসলে তিনি মারা যাননি, কিন্তু জীবিত থেকেও তিনি মৃত ছিলেন। সবাই মনে করেছিল তিনি মারা গেছেন। সর্দার দেখেই চিৎকার করে কেঁদে ফেলে। সর্দার সহ বাকি সকল তাকে ধরে নিয়ে পাশের একটি বাড়িতে যায়। সেখানে ডাক্তার ছিল, পালস চেক করে, এবং যে শুকনো বাঁশের কঞ্চি ঢুকেছিল সেটা পায়ের চামড়া কেটে ডাক্তার সেটি বের করে নিয়ে আসে। এই অবস্থা দেখে সেই বাড়ির মানুষগুলো, বিশেষ করে মহিলারাও কান্না করেছিল। মূলত সর্দারের বাড়িতে খবর দেওয়া হয়
তারা আসে নৌকা করে, তারাও প্রচুর বিষণ্ণ ছিল, বন্যা দুর্গত এলাকা, তো তারাও কান্না করছিল, চারপাশে কান্নার রোল পড়ে গেছিল, কেউ বলা বলি করছিল যে তিনি আর নাই। সর্দার বাড়ির মহিলারাও কান্নাকাটি করছিল, বলছিল ভালো মানুষটা চলে গেল, ভালো মানুষটা কাজে গেল, ফিরে আইলো মইটা যায় আর কি, এগুলো বলছে আর কান্না করছিল। তো ডাক্তার যাওয়ার আগে বলে যায় যে ওনার শরীরে তো কোনো সমস্যা পেলাম না, কিন্তু কেন জানি উনি শ্বাস নিতে পারছিলেন না, আপনার ভালো একজন ডাক্তার দিয়ে বা কবিরাজে চিকিৎসা করেন যত দ্রুত সম্ভব হয় যদি বাঁচাতে চান। পরে তাকে নিয়ে আসা হয় মূল সর্দারের বাড়ি, ওই অবস্থায় নৌকা করে। ওই এলাকার একজন নামকরা কবিরাজ ছিল, তিনি এসব কাজ করতেন, তার বেশ নাম ডাক ছিল। কয়েকজন মিলে ওনার কাছে যায়, ছুটে যায় একসাথে, সাথে সাথে। তো চারদিকে থই থই পানি, সকল বাধা অতিক্রম করে ওনারা চলে যান এবং গিয়ে ওনাকে সবকিছু বলে যা যা আপনাদেরকে এতক্ষণ বলা হলো। তো সবকিছু শুনে কবিরাজ বললেন, আপনারা কেন আসছেন, চলে যান, যারা আছে তার সাথে ওনারাই তাকে ঠিক করবেন, এই চিন্তা ওনাদের। ওনারা আবার বলেন, লোক বাঁচতেছে না, আপনার তাড়াতাড়ি যেতে হবে। তো কবিরাজ বলেন যে যেতে হবে না, আপনারা যান। তবুও ওনারা মানেন না, কবিরাজকে তারা সাথে করে নিয়ে আসবেন। তো কবিরাজ বলেন যে আপনারা শুধু শুধু আমাকে নিয়ে আসলেন, আমার কথাটা বিশ্বাসই করলেন না, ওনার সাথে যারা আছেন তারাই ঠিক করে দিবেন ওনাকে, কথা বোঝেন, ওনার সাথে যারা আছেন তারাই ঠিক করে দিবেন। তবে আপনাদের কিছু কথা বলে যাই, এই লোকের পাশে আপনারা থাইকেন, কিন্তু ওনার কাছে থাইকেন না। রাত্রি যখন গভীর হয় তখন ঘরের আলো নিভিয়ে ওনাকে এক পাশে রাখবেন, আর আপনারা ঘরের অন্য পাশে থাকবেন। দেখবেন অর্ধরাত্রে শত শত হাত ওনাকে থাপ্পড় মারছে ওনার শরীরে, কিন্তু সাবধান, আপনারা কোনো প্রকার শব্দ করবেন না, আর যা কিছুই হোক ওনাকে গিয়ে ধরবেন না। এগুলো বলে সেদিন কবিরাজ চলে যায় সেখান থেকে। ঠিকই গভীর রাতে কবিরাজের কথা অনুযায়ী সব করা হয়। রাত গভীর হলেই শুরু হয় দাপড়াদাপড়ির শব্দ, শত শত হাত একটা শরীরে থাপ্পড় মারলে যেমনটা হওয়ার কথা ঠিক তেমন শব্দ হচ্ছিল। রাতটা এভাবেই কাটে। কিছুক্ষণ পর মোচড় দিয়ে তিনি ওঠেন বিছানায়। উঠেই জিজ্ঞাসা করে, কিরে রাত হয়েছে, আমি বিছানায়, মালগুলা কই? সর্দার বলেন যে মাল পাওয়া যাবে নি, কিন্তু তুমি অমন হয়েছিলা কেন? তোমার নিয়ে এত সবাই মিলা কান্নাকাটি শুরু, আর যে দৃশ্য দেখলাম আমি তো ভয় পাইছি, তোমার অবস্থা কি তুমি বলো। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন রে, আমার কি হয়েছিল? ওরা বলল, রাতে এমন অবস্থা মনে হলো কমপক্ষে 500 হাত তোমার শরীরের উপরে পড়ছে, থাপ্পড় মারতেছে তোমারে একটার পর একটা। আমরা সবাই ভয় পাচ্ছিলাম, ভয় কাতরাচ্ছিলাম, ভয় তোমার কাছে পর্যন্ত কেউ যায় নাই। সকাল হইল, সকাল উঠা দেখি তার 2টা পা ফুলে গেছে একদম। পাকে আর পা মনে হচ্ছে না, মনে হচ্ছে কাঁচা মাছের আষ্টে দুর্গন্ধ বেরোচ্ছিল পা থেকে। যতই সাবান দিয়ে গোসল করছিলেন না কেন, শরীরের দুর্গন্ধ কিছুতেই দূর হচ্ছিল না। প্রায় 8 দিন তার পাশে কেউ ঘেঁষতে পারেনি। পরে সেই কবিরাজের সাথে আবার কথা হয়। তিনি বলেন যে মেছো দেওয়ার খপ্পরে উনি পড়েছিলেন। শুধুমাত্র একটা কারণে উনি বেঁচে ফিরেছিলেন, সেটা হলো আল্লাহর রহমত আর ওনার হায়াত। তাছাড়া কোনো রাস্তা ছিল না বেঁচে ফেরার। ওনার সাথে যে জিনদের পরিচয় আছে, ওনাদের মাধ্যমেই ইনি উদ্ধার হতে পেরেছেন। ওনার সাথে জিনদের সাথে থাকা যে মেছো দেও পেরে উঠতে পারেনি। কবিরাজ বলে দেন, একটা কাজ আপনাদের করতে হবে, 1.25 কেজি লবণ, 5.25 টাকা, আর বাম হাতের নখ থেকে 3 ফোঁটা রক্ত নদীতে দিতে হবে, হাঁটু পানিতে নেমে। কিন্তু সাবধান, উনি যখন যাবেন ওনার সাথে মানুষ থাকতে হবে, কারণ সে শিকারকে শিকার করতে পারেনি। সে তার রাগ এখনো রেখে দিয়েছে, তার মধ্যে কিন্তু এখনো রাগ আছে। সে আবার আক্রমণ করতে পারে শিকার করার জন্য। সে যখন পানিতে নামবে তখন পানিতে তুফান শুরু হবে, উত্তাল হবে নদী। জিনিসগুলো দেওয়ার সাথে সাথে তাকে পানি থেকে উঠিয়ে আনতে হবে। লবণে 3 ফোঁটা রক্ত দিলেন তিনি, আর 5.25 টাকা নিয়ে যখন তিনি পানিতে নামলেন, তখন আগ্নেয়গিরির আগুনের মতো পানি টকবক করতে শুরু করলো, উত্তাল হতে শুরু করলো নদী। তার সাথে 13-14 জন মানুষ। লবণ আর টাকা ঢেলে দেওয়া শেষ হওয়া মাত্রই তাদের হাত ধরে তিনি উপরে উঠে আসেন। পানির উথাল পাতাল অবস্থা দেখে কেমন ছিল, তার মনের অবস্থা কেমন ছিল, তখনটা বোঝানো যাবে না, আর বোঝানো সম্ভব না। যার সাথে ঘটেই তিনি প্রত্যক্ষদর্শী, তিনি কিন্তু ফেস করেন। ধীরে ধীরে তিনি সুস্থ হন। কবিরাজ সর্দারকে বলেন পরীক্ষা করবে তাকে, তার সাথে যে জিনেরা আছেন তাদের শক্তি পরীক্ষা করবেন উনি। সর্দার প্রথমে রাজি হচ্ছিল না,
কবিরাজ অনেক বুঝিয়ে রাজি করলেন। তারপর সর্দারের কাছে শুনে তিনি তার কবিরাজের সাথে কথা বললেন। তিনি বলেন, আচ্ছা, আমার উপর যে জিন হাজির করবেন এমন কিছু করবেন না যে ওনারা আমাকে শাস্তি দিয়ে বসে। কবিরাজ বলেন, কোনো সমস্যা নেই, অবস্থা আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করব। কবিরাজ সদরকে বলে দেন যে সে যেন 10 সের চাল আর 2টা মোরগ দিয়ে খিচুড়ি রান্না করে যারা আসবেন তাদের সবাইকে খেতে দিবে। আসর বসানো হলো যথারীতি। বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করার পর অবশেষে হাজির হন তার সাথে থাকা জিনেরা। এসে ওনারা বিকট শব্দ করতে শুরু করে, আর কবিরাজ ভয়ে দূরে সরে যায় তার কাছ থেকে। কবিরাজ বলে, আমি অনেক কাজ করেছি এই জীবনে, অনেক সমস্যা ডিল করেছি, কিন্তু ওনাদের সাথে মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব না। পরে তিনি তাদের কাছে ক্ষমা চান এবং তাদেরকে বিদায় জানানো হয়। তো পরে নাকি কবিরাজ তাকে বলে যে, ভাই, যদি আপনার কোনো সমস্যা হয় কিংবা তাদের সাথে রাখতে না চান তাহলে আমাকে বলেন, যে কোনো প্রকার আমি তাদের যে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। তবে যদি আপনি রাখতে পারেন তাহলে একটা সময় আপনার কাছে মানুষ আসবে। তারপর থেকেই মূলত আমি এই ধরনের তিনি তার কাজ করা শুরু করেন। মাজেদ ব্যাপারী সমস্যাগুলোর সাথে ডিল করতে শুরু করেন। 4 বছর গোপন করেছেন তিনি, আস্তে আস্তে সবাই জেনে গেছে। এখন প্রতিনিয়তই কাজ করছেন। তবে নিজের পেশার পাশাপাশি এই ঘটনাটা কেমন লাগবে জানি না, ভয়ের কিনা, তবে তিনি চেষ্টা করে নিজে যা ফেস করেছেন তাকে আপনাদের জানানোর চেষ্টা করবেন। দোয়া করবেন সবাই তার জন্য। এগুলি লিখে পাঠিয়েছেন মজিদ ব্যাপারী নাইম হোসেন ভাইয়ের মাধ্যমে আমাদেরকে ইমেলের থ্রুতে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শাহিন হাসান। ওনার বাড়ি জয়পুরহাট জেলার সদর উপজেলার 8 নং জামালপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার নানার কাছ থেকে শুনেছেন। ঘটনাটি ঘটেছিল 2009 সালের ডিসেম্বর মাসের কনকনে শীতের রাতে। উত্তরাঞ্চল সহ বাংলাদেশের প্রায় সব এলাকায় শীতকালে মাহফিল অনুষ্ঠিত হয়। এটা বাংলাদেশের একটি সংস্কৃতি, এটা তো আমরা সবাই জানি। তো ঘটনার দিন রাতের বেলা ওনাদের এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই শাহিন হাসান ভাইয়ের নানা, নানি, ওনার আম্মু, ওনার খালা সবাই মিলেই কিন্তু ওই মাহফিলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কেননা ওখানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা ছিল। নানা উনি কি করেছিলেন, উনি নানিকে, শাহিন হাসান ভাইয়ের আম্মুকে আর শাহিন হাসান ভাইয়ের খালাকে বললেন যে তোমরা আগে থেকে মাহফিলে চলে যাও, আমি বাসাটা তালা দিয়ে রাত 10টা কি 10:30টার দিকে মাহফিলে যাবো ইনশাল্লাহ। বলে রাখা ভালো, ওই সময় ওনাদের এলাকায় এই ছিচকেচোরের উপদ্রবটা একটু বেশি ছিল। এই জন্য নানা চিন্তা করেছিলেন যে অল্প সময়ের জন্য গিয়ে আবার চলে আসব। বেশি সময় বাড়িতে না থাকলে ছিচকেচোর ঘরে ঢুকে অনেক ঝামেলা করবে, চুরি করে নিয়ে যাবে। তো নানা কিন্তু কথা অনুযায়ী ওই সময়ের দিকেই বাসা থেকে রওনা দিয়েছিলেন। আর নানি, তারপর শাহিন হাসান ভাইয়ের আম্মু, ওনার খালা, ওনারা কিন্তু আগে চলে গিয়েছিলেন অন্যান্য মহিলাদের সাথে। নানা যখন ঘর তালা দিয়ে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, উনি হাতে 2 ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। যে রাস্তা দিয়ে নানা মাহফিলে যাবেন সেই রাস্তার বর্ণনাটা একটু দেয়া ভালো। বাসা থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে মাহফিলের রাস্তার রাস্তার আগে একটা জঙ্গল পড়ে, যেটা এলোমেলো গাছ দিয়ে ভরা। জঙ্গলের মতো দেখতে সেই জায়গাটা পার হতে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো লাগে। আর 2009 সালে ওই জায়গাটা আরো বেশি ঝোপ জঙ্গলে ভরা ছিল। ওই দিন আবার চারদিকে কুয়াশা পড়েছে, কুয়াশা একটু বেশি পড়েছে। তো নানা সেই জঙ্গলে ঢোকার আগ মুহূর্তে নানার সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তার এপাশ থেকে ও পাশে চলে যায়। আর ওখানে রাস্তা বলতে বোঝানো হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে মানুষ যদি চলাচল করে তখন কিন্তু চলাচলের একটা পথ হয়ে যায়, বোঝাই যায় এটা পায়ে হাঁটা পথ, মানে ওই রকম রাস্তা আর কি। বিড়ালটা হঠাৎ করে যখন ওনাকে ক্রস করে তখন নানা ওখানে থমকে দাঁড়ায়। নানা খেয়াল করলেন বিড়ালটা একদিক থেকে আরেক দিকে ওনাকে ক্রস করে চলে গেল। তো নানা কিছু মনে না করে আবার হাঁটতে শুরু করলেন। তখনও কিন্তু নানার মাথায় কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন যে হতে পারে এরকম কোনো বিষয় ওনার মাথায় আসেই নাই।
কিছুক্ষণ হাঁটার পর নানা অনুভব করলেন ওনার শরীরের চারপাশে মনে হচ্ছে গরম হাওয়া চলাচল করছে, মানে গরম বাতাস ওনার শরীরের চতুর্দিকে মনে হচ্ছে ঘোরাফেরা করছে, আর ওনার শরীরে সেটা অনুভূতও হচ্ছে। সেটাও নানা স্বাভাবিকভাবেই নিয়েছেন। নানা ভাবলেন যে জঙ্গলের ভেতরে এত গাছপালা, তো এই জন্যই হয়তোবা গরম হাওয়া শরীরে লাগছে। কিন্তু ঘটনা শুরু হয় আরেকটু সামনে গিয়ে নানা শুনতে পান সাইড থেকে কেউ তার নাম ধরে ডাকছে। নানার নাম আবার জাফর। তো নানাকে বলছে, এই জাফর, এই জাফর, একটু এদিকে আয়, আমাকে বাঁচা, আমি খুব বিপদের মধ্যে আছি। এটা শোনার পর নানা এটাকে নিছক মনের ভুল ভেবে আবার হাঁটতে থাকেন। কয়েক কদম হাঁটার পর আবার সেই ডাক শোনা যায়, এই জাফর, এই জাফর, এদিকে আয়, আমাকে একটু বাঁচা রে, আমি খুব বিপদে আছি। নানা দ্বিতীয়বারের মতো শব্দটা শোনার পর এবার দাঁড়িয়ে পড়েন, কিছুটা ভয়ও পান। নানার হাতে যে 2 ব্যাটারির টর্চ লাইটটা ছিল সেটা দিয়ে হাতের ডানে বামে লাইট মারেন, কিন্তু পেছনেও ঘোরেন নাই, পেছন দিকে লাইট মারেন নাই, উপর দিকেও লাইট মারেন নাই। নানা কিছুটা ভয় পেয়েছিলেন। উনি কিছুটা দোয়া কালাম তো জানতেনই। ডানে বামে লাইট মেরে কিছু দেখেন নাই। উনি দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকেন। প্রায় 3 ভাগের 1 ভাগ রাস্তা তখন বাকি আছে। ওই সময় আবার ওই যে বিড়ালটা, যে বিড়ালটা শুরুতে তাকে ক্রস করে চলে গিয়েছিল, এই বিড়ালটা আবারও নানাকে ক্রস করে এক সাইড দিয়ে আর এক সাইডে চলে যায়। এরপর কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ছাড়াই নানা জঙ্গলটি পার করে মাহফিলে যাওয়ার জন্য যে মেইন রাস্তা, সেটা অবশ্য মাটির রাস্তা, সেই রাস্তায় উঠেছেন। মনের কিছুটা সাহস নিয়েই আল্লাহর উপর ভরসা করে হাঁটতে থাকেন আর ভাবতে থাকেন যা হওয়ার হয়েছে, এখন তো আর কিছু হবে না, এখন তো রাস্তায় চলেই আসছেন। তো সেই চিন্তা নিয়েই নানা কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকেন। হঠাৎ করে তার চোখ পড়ে রাস্তার ধার ঘেঁষে কে যেন 2 পা লম্বা করে বসে আছে। অর্থাৎ রাস্তার পাশে যে ঢালু জায়গাটা থাকে ওইখানে কেউ বসে আছে, 2 পা ওই ঢালুর দিকে লম্বালম্বি করে, আর 2 হাতও পায়ের উপরে। নানা তার লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলেন যে এই লোকের শারীরিক গঠন, মাথার চুল বা সবকিছু গ্রামের তারই খুব পরিচিত এক বন্ধুর মতো। তার নাম হচ্ছে জলিল মিয়া। উনি চিন্তা করলেন যে এই শীতের মধ্যে এই জলিল মিয়া এখানে করেটা কি? রাত 10:30টার মতো বাজে। নানা চিন্তা করলেন হয়তোবা মাহফিলে যাওয়ার পথে কোনো কারণে বসে আছে। নানা তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এই কিরে জলিল, তুই মাহফিলে যাবি না? এখানে বসে আছিস একা একা, ঘটনাটা কি? বসে আছিস কেন? প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে নানা আবার তাকে ডাক দেয়, কিরে জলিল, মাহফিলে যাবি না? এখানে বসে আছিস কেন? পরের ডাকে জলিল সাড়া দিয়ে বলে, তুই যা, আমি একটু পরে যাব। এই উত্তর শুনে নানা একটু অবাকই হলেন। চিন্তা করলেন যে এমন ভাবে জলিল কথাটা বলল যেন তাকে সে চেনেই না। নানা সেখানে আর কাল বিলম্ব না করে মাহফিলের দিকে আবার রওনা দিয়েছেন। উনি ঠিকঠাক মতো মাহফিলে পৌঁছেও গেছেন। নানার আবার অভ্যাস ছিল মাহফিলের একদম শুরুর দিকে বসা, মানে প্যান্ডেলের একদম সামনের দিকে বসবেন, স্টেজের একদম মুখোমুখি। মাহফিলে একটু দেরিতে আসার কারণে আর লোকজন কিছুটা ভরে যাওয়ার কারণে সামনের দিকে তো জায়গা ছিল না। তারপরও নানা লোকজনের ভেতর দিয়ে পাশ কেটে কোনো মতে সামনে গিয়ে বসেছেন। নানা যখন বসছেন তখন নানা দেখেন তার ডান সাইডে এই জলিল মিয়া বসে আছে, যাকে উনি একটু আগে রাস্তায় দেখে আসলেন। নানা তখন জলিল মিয়াকে জিজ্ঞেস করেন, কিরে জলিল, তোকে না আমি তখন বললাম যে তুই মাহফিলে কখন যাবি? তুই খুব ভাব নিয়ে আমারে বললি যে তুই যা, তো তুই এখন এভাবে আসলি আমার আগে, ঘটনা কি? এই কথা শুনে জলিল মিয়া বলে, আরে ভাই তুই কি বলিস, আমি তো সেই শুরুর থেকে এখানে আসি, মাগরিবের পরেই আমি চলে আসছি। আমি আর আমার বউ গরুর গাড়িতে করে চলে আসছে এখানে, আমার বউ মহিলাদের প্যান্ডেলে আছে। আমি তো অনেকক্ষণ আগে আসছি। কি সব বলিস এগুলা? রাস্তার পাশে আমি বসে থাকবো কেন এই শীতের মধ্যে? নানা বলে যে তুই আমার সাথে মশকরা করার জায়গা পাস না, আমি নিজে দেখে আসলাম তুই রাস্তার ধারে বসে আছিস, আর এখন বলিস যে তুই
তোর বউর সাথে গরুর গাড়িতে আসছিস, এটা কোনো কথা হইল? জলিল মিয়া বলে যে দেখ, ওয়াজ শুনতে আসছি, হাদিস কোরআনের কথা হচ্ছে, এখন তোর সাথে এইসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতে পারবো না, এখন চুপ থাক, ওয়াজ শুনতে দে। জলিল মিয়ার এই কথা শোনার পর এই জাফর নানা উনি বুঝতে পারলেন যে জলিল মিয়া আসলেই সত্য কথা বলতেছে, কারণ তার চেহারা, হাব ভাব এগুলো দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে জলিল মিয়া রাস্তার পাশে বসেছিল। আর তাছাড়া জলিল মিয়া এই শীতের মধ্যে রাস্তার পাশে হালকা শীতের পোশাক পরে বসেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে জলিল মিয়া অনেক ভারী পোশাক পরে বসে আছে। তাহলে আমি কার সাথে কথা বললাম? নানা তখন ওই চিন্তা করতেছেন। নানা আবার চিন্তা করতেছেন হয়তো বা জলিল মিয়ার মতোই অন্য কেউ ওখানে বসেছিল, আমার রাতের বেলা দেখতে বা বুঝতে ভুল হয়েছে। এরপর উনি চিন্তা করছেন, আচ্ছা এই যে শুরু থেকে আমার সাথে যা যা হইলো, প্রথমে বিড়াল ক্রস করে চলে গেল, এরপর গরম বাতাস শরীরে লাগলো, তারপর কে যেন পাশ থেকে বাঁচাতে বললো, এরপর আবার বিড়াল ক্রস করে চলে গেল, তারপর জলিল মিয়ার মতো কাকে দেখলাম, ঘটনাটা কি? এসব উনি কিছুক্ষণ চিন্তা করলেন। পরবর্তীতে উনি ওই ওয়াজ শোনার দিকে মনোনিবেশ করলেন। তো ওয়াজ ঠিকঠাক মতো আসলে শেষও করে ফেললেন উনি শুনতে শুনতে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো মাহফিল তো শেষ। মাহফিল শেষ করার পর নানা তো বাইরে বের হয়েছেন, ওদিকে মহিলা প্যান্ডেল থেকে নানি, তারপরে শাহিন হাসান ভাইয়ের আম্মু, শাহিন হাসান ভাইয়ের খালা, ওনারা বের হয়েছেন, আরও অনেক মহিলারা বের হয়েছেন। তারা তাদের যারা পরিচিত জনরা আসছেন, কারো ছেলের সাথে আসছেন, কেউ স্বামীকে নিয়ে আসছেন, তাদের সাথে ওনারা কিন্তু চলে যাচ্ছেন। এদিকে নানা উনি বলছেন এই তিনজনকে যে তোমাদের সাথে তো অন্য মহিলারা আছে, তোমরা ওদের সাথে বাড়িতে চলে যাও, আমি তোমাদের জন্য কিছু জিলাপি কিনে নিয়ে আসি। এখন সমস্যা হলো কি, যে মাহফিলের বাহিরে যারা ছোটোখাটো দোকান দিয়েছিলেন, বিশেষ করে জিলাপির দোকান, এনারা মাহফিল শেষ হওয়ার আগেই তারা সব কিছু গুটিয়ে নিয়ে চলে গেছেন। ভাগ্যক্রমে একটা দোকান খোলা ছিল, তাও আবার তার জিলাপির উপরে পলিথিন দিয়ে ঢাকা ছিল। উনি ওই মোনাজাত করার জন্য ভেতর দিকে গিয়েছিলেন সব কিছু ঢেকে রেখে। তো তার অপেক্ষায় নানা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে নানার গ্রামেরই একজন লোক এসে নানাকে বলে যে, রে জাফর, তুই দাঁড়া আছিস কেন, বাসায় যাবি না? তখন ওই জাফর নানা বলতেছেন যে যাবো তো, আমার বাড়ির লোকদেরকে তো পাঠাই দিলাম, আমি যাবো, যে জিলাপি নেওয়ার জন্য দাঁড়ায় আছে, এই লোকটা আসলেই জিলাপি নিয়ে বাড়িতে যাবো, তো একটু দাঁড়া, একসাথে যাই। যেহেতু নানা একটু ভয় পাচ্ছিলেন, কারণ ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়ার ওই একটাই রাস্তা। ওই লোকটা বলে যে না রে ভাই, আমি তো দাঁড়াইতে পারবো না, কারণ হলো আমার ওয়াইফ অন্য মহিলাদের সাথে আগে চলে গেছে, আর ঘরের চাবি আমার কাছে, আমি দেরি করলে এই রাতের বেলা এই ঠান্ডার মধ্যে সে ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, এটা তো ঠিক হবে না, আমার তো দেরি করা সম্ভব না, আমি বড় জোর 1 মিনিট দেরি করতে পারি। তো উনি 1 মিনিটের মতো দাঁড়ান, তারপরও যেহেতু ওই জিলাপি দোকানদার আসলো না, তখন ওই লোকটা নানার কাছ থেকে বিদায় নিয়ে উনি রওনা দিলেন। প্রায় আরও 15 মিনিট পর ওই জিলাপির দোকানদার দোকানে আসলো। তো নানা কেজিখানেক জিলাপি নিয়ে বাসার দিকে রওনা দিলেন। নানা আসার পথে দেখলেন যেখানে ওই যে জলিলের মতো দেখতে লোকটা বসেছিল, সেই জায়গাটা তো ফাঁকা, ওখানে কেউ নাই। নানা আবার সেই জঙ্গলের রাস্তার কাছাকাছি প্রায় চলে আসছেন। রাস্তা দিয়ে উনি জঙ্গলের ভেতরে যখন ঢুকবেন, তখন ওই আগের কথাগুলো ওনার মনে পড়ে গা কিছুটা শিউরে উঠল, মনে মনে ভয় পেতে লাগলেন। রাত তখন 12:30 মতো হবে, হয়তোবা এরকম হতে পারে। জঙ্গলে ঢোকার আগেই আবার সেই বিড়ালটার সাথে তার দেখা, মানে ঠিক আগের বার জঙ্গলে ঢোকার সময় যেমন বিড়ালটার সাথে দেখা হয়েছিল, এবারও জঙ্গলে ঢুকবেন সেই বিড়ালটার সাথে দেখা। বিড়ালটা তার এক পাশ থেকে আরেক পাশে ক্রস করে চলে গেল। এবার তো নানা খুব ভয় পান, ভাবতে থাকেন আজ বুঝি তার সাথে খারাপ কিছু হবে। নানা তো দোয়া দরুদ পড়ছেন, পড়তে পড়তে কিছুটা সময় অপেক্ষা করছেন আর কোনো লোকজন আসে কি না, আসলে তার সাথে একসাথে জঙ্গলের ভিতর দিয়ে ক্রস করে চলে যাবেন। কিন্তু কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলেন যে আর কেউ আসবে না। যদি কেউ আসতোই তাহলে তো দূর থেকেই কোনো একটা আলামত টের পাওয়া যেত, তার হাতে টর্চ লাইট থাকতো বা অন্য আলোর কোনো উৎস থাকতো, বোঝা যেত। যদিও বা কুয়াশার কারণে বোঝা যাচ্ছিল না ওইভাবে, তারপরও আলো জ্বললে তো কিছুটা বোঝা যায় দূর থেকে। উনি ঠান্ডার ভিতর আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, উনি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া শুরু করলেন। যেহেতু এই একটাই রাস্তা, অন্য দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগও নাই,
তো জঙ্গলে প্রবেশ করার পর কিছুটা হেঁটেছেন, এরপর নানা খেয়াল করলেন যে তার এই দুই পাশের সাইডে যে বড় বড় গাছগুলো ছিল, এই গাছগুলোতে বেশ নড়াচড়া হচ্ছে। জোরে বাতাস হলে বা দমকা বাতাস হলে গাছের পাতায় যেভাবে আন্দোলন হয়, যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ হচ্ছে। ওই পরিস্থিতিতে উনি কি করবেন বুঝতে না পেরে মনের ভিতর ভয় নিয়েই এক প্রকার দৌড়ের মতো করেই হাঁটতে শুরু করলেন। জঙ্গলের কিছুটা মাঝের দিকে যাওয়ার পর সেই বাতাসওয়ালা পরিবেশেই নানার কানে ভেসে আসছিল ছেলে মানুষের কান্নার আওয়াজ। তো সেই কান্নার আওয়াজ শুনে নানা একটু ভয় পান। তার ভিতরে একটা বিষয় আবার কাজ করতে থাকে। নানা মনে মনে ভাবলেন, জঙ্গলের ভেতরে কেউ বিপদে পড়লো না তো? উনি এই চিন্তা করছেন যে হয়তোবা মাহফিল থেকে ফেরার পথে কেউ আবার বিপদে পড়েছে কিনা, কান্নাকাটি করছে। এটা মনে করে উনি কি করেছেন যে ডানে বায়ে উপরে লাইট মেরে দেখার চেষ্টা করছেন যে কাউকে শনাক্ত করা যায় কিনা। তো নানা এদিক ওদিক উপরে লাইট মেরেও কিছু দেখতে না পেয়ে আবার লাইটের আলোটা নিচ দিকে দিয়ে হাঁটতে শুরু করলেন, সামনের দিকে আগাতে শুরু করলেন। এবারও কিন্তু যে দৌড়ের মতো করেই উনি হাঁটছেন আর কি। কিছুটা পথ আগানোর পর নানার কাছে মনে হলো তার সামনের দিকে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারাটা বোঝা যাচ্ছে না। সে নানার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়েছিল আর কি। তো নানা সেদিকে লাইট মারার পর ওই জিনিসটা নানার দিকে ঘুরে তাকায়। নানা সেই সময় যা দেখলো তা তিনি কল্পনাতেও আনতে পারেন নাই। নানার বর্ণনা অনুযায়ী তার সামনে যে জিনিসটা ছিল সেটা ছিল খুব ভয়ঙ্কর চেহারার অধিকারী। তার চোখ দুটো ছিল বিশাল বিশাল টেনিস বলের মতো, চোখ দিয়ে রক্ত পড়ছিল। তার চুলগুলো ছিল অনেক বড় বড় আর সাদা। পরনে ছিল সাদা টাইপের আলখেল্লা, সেই আলখেল্লায় ছোপ ছোপ রক্তের দাগ লেগেছিল। অনেক সময় দেখা যাচ্ছে যারা কসাই মাংস কাটে তাদের জামা কাপড় যেরকম ছোপ ছোপ রক্তের দাগ লেগে থাকে, ওই রকম। নানা এটা দেখার পর মারাত্মক ভয় পান, সেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকেন, 1 ইঞ্চিও নড়তে পারছেন না। নানার মনে হলো তার পুরো শরীর অবশ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই অভাবটা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, সে মনে হলো বাতাসের গতিতে 1 ইঞ্চির দূরত্বে চলে এসেছে, নানার এত কাছাকাছি চলে এসেছে। এদিকে নানা তো নড়াচড়া করতে পারছেন না, ওই জিনিসটা নানার একদম মুখের সামনে চলে এসেছে। আর নানাকে বলছে, কি রে জাফর, তখন তোকে কত ডাকলাম, তুই আমার কথা কেন শুনলি না? তুই যদি তখন আমার কথা শুনতিস তাহলে আমি বেঁচে থাকতাম। তোর জন্য আজকে আমার এই অবস্থা, আমি মারা গেছি তোর জন্য, তাই প্রতিশোধ স্বরূপ আমি তোকেও মেরে ফেলবো রে। এ কথা বলার পর নানার চিন্তা করার ক্ষমতাও হারিয়ে যায়। উনি এত পরিমাণ ভয় পেয়েছিলেন যে কি করবেন বুঝতে পারছিলেন না, কোনো দোয়া দরুদি উনার মনে আসছে না। এরপরে উনি মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করে ওই লোকটাকে উনি বললেন, আপনি কে? আপনি আমার জন্য কিভাবে মারা গেলেন? আর মারা যাওয়ার পর কেউ আবার সামনে এসে কথা বলে কিভাবে? এই কথা শোনার পর ওই লোকটা আবার বলতেছে, যখন তোকে আমি ডাকলাম তুই জঙ্গলের ভেতর দিয়ে যদি আমাকে খুঁজে বের করতি তাহলেই বুঝতে পারতি আমি কে, কিভাবে মারা গেলাম, আর আমি কিভাবে আবার মরার পরে তোর সামনে চলে আসলাম। না না, আর ওনার মস্তিষ্কে চাপ নিতে পারলেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর উনি নিজেকে নিজের বাসার বিছানাতে আবিষ্কার করেন। নানি নানাকে জানান যে মাহফিল থেকে আসার পথে ওই জঙ্গলের মধ্যেই আরো 2 জন লোক নানাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পারে এবং তাকে তুলে বাসায় দিয়ে যায়। বাসায় আসার পর নানার সমস্ত শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। সারা রাত একদম সেন্সলেস অবস্থায় থাকার পর এই যে সকালবেলা তার জ্ঞান ফিরেছে। এরপর নানা শুরু থেকে একদম শেষ পর্যন্ত জঙ্গলে ওই মাহফিলে যাওয়ার সময় ওই জঙ্গলে যেটা হয়েছিল সেটাও বলেন, আবার ফেরার সময় যেটা হয়েছিল, তারপরে যে জলিল মিয়ার সাথে যেটা হয়েছিল সেটাও বলেন। এদিকে নানি যখন বুঝতে পারলেন এটা সাধারণ কোনো জ্বর না, তখন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ আসেন, ঝাড়ফুঁক করে দেন। আর ওই কবিরাজ জানান যে ওই জঙ্গলের মধ্যে একটা খারাপ জিন আছে যার বয়স কয়েকশো বছর। রাতের বেলা এই জঙ্গল দিয়ে কেউ গেলে এইভাবে বিভিন্ন মানুষকে সে ভয় দেখায়।
তো এগুলো বলার পরে নানাকে ওই কবিরাজ কিছু পানি পড়া তেল পড়া ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। 2 দিন পর তিনি কিছুটা সুস্থ হন, স্বাভাবিক জীবনে ফেরত আসেন। তো নানা এখনো জীবিত আছেন। তো এটাই ছিল নানার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার স্টুডেন্ট, তো ওর দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রাসেল ভাই, ওদের অরিজিন হচ্ছে মানে পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে। তো দেশ ভাগের পরে তার দাদা কুষ্টিয়াতে চলে আসেন, কারণ কুষ্টিয়া তো একসময় নদিয়ার অঞ্চল ছিল আর কি। দেশ ভাগের পরে 47-এর পর যখন চলে আসেন, এখানেই তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন কুষ্টিয়াতে। যেহেতু ওই অঞ্চলেও ওই নদিয়াতে ওদের কিছু আত্মীয় স্বজন ছিল, ওর দাদা সময় পেলে মাঝে মাঝে বেড়াতে যেতেন ওখানে। তো একবার উনি 65 সালের দিকে যখন উনি যান আর কি কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, তো আত্মীয় স্বজন কয়েকজনের রিকোয়েস্টে ওনারা হরিয়ানা রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। তো যখন হরিয়ানা রাজ্যে রাসেল ভাই যান, তো সময়টা ছিল হচ্ছে 1965 সাল। আর ওই সময় কিন্তু 65 সালে হঠাৎ করে পাক ভারত যুদ্ধ শুরু যায়। তখন উনি যেহেতু বাংলাদেশি নাগরিক ছিলেন, তখন কিন্তু বাংলাদেশি ওই সময় পাকিস্তান আর কি, 65 সালে যেটা। তো ওনার কাছে কিন্তু ওই পাসপোর্ট ছিল না। তো ওই সময় ওই রাজ্যে খুব অ্যালার্ট ছিল যাতে পাকিস্তানি গোয়েন্দারা ওখানে ঢুকতে না পারে, এরকম বেশ অ্যালার্ট ছিল। যার ফলে ওখানে পুলিশের হাতে উনি ধরা পড়েন, উনি সহ ওনার আত্মীয় স্বজন। উনি সপক্ষে ওইভাবে কোনো প্রমাণাদি দিতে যেহেতু পারেন নাই, এই কারণে ওনাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, ওই জেলখানাতেই আসলে ঘটনাটা ঘটেছিল। তো উনি যখন জেলখানায় যান, যাওয়ার পর তো ওখানে সাধারণত আমরা জানি রাসেল ভাই যে ওই জেলখানাতে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু অন্য সেলে রাখা হয়। সেলগুলোকে কন্ডেম সেল বলে, খুব মানে একটু সেপারেট থাকে সেগুলো। তো ওগুলো সাধারণ কয়েদিদের থেকেও আলাদা থাকে। তো উনি যখন ওখানে গিয়েছিলেন, ওনারা তো সাধারণ কয়েদি, আর ওনাদের নামে তো ওইভাবে কোনো মামলা ওইভাবে ছিল না, জাস্ট সন্দেহমূলক আটক আর কি। তো ওনাদেরকে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছিল। কিন্তু উনি যাওয়ার পরে যেটা একটা জানতে পারলেন যে জেলখানায় এক সাধু বাবাকে পুলিশ ধরে নিয়ে এসছে, আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তো উনি জানতে পারলেন যে আসলে তার কি মানে অপরাধটা কি ছিল। তো বলে যে একটা শিশু হত্যার অভিযোগে তার উপরে অভিযোগ আসে এবং সেটা নিজের ক্ষেত্রে উনি নির্দোষ প্রমাণ করতে পারেন নাই, ফলে তাকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ সবই তার বিরুদ্ধে। তো ওই সাধু বাবাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছিল, তখন সাধু বাবা বারবার বলতো উনি কোনো অপরাধ করেন নাই, তারপরেও ওনাকে ধরে নিয়ে এসেছে আর কি। উনি শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন, তো শিশুটিকে উনি পানি থেকে উদ্ধার করে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে সাধুদের যে একটা রিচুয়াল আছে ওটা করে হয়তো সুস্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু লোকজন এসে দেখে যায় উনি ওই শিশুটার উপরে মানে কিছু মন্ত্র প্রয়োগ করছেন। লোকজন যখন ওই শিশুটাকে তার পালস পরীক্ষা করে দেখে সেটা মারা গেছে, এবং উনি যেহেতু ওনার কোনো সাক্ষ্য প্রমাণ ছিল, উনি কোনোভাবেই প্রমাণ করতে পারেন নাই যে এটা উনি নির্দোষ ছিলেন। তো যাই হোক, আবার রাসেল ভাই, উনি যখন যে কন্ডেম সেলে থাকতেন, তো উনি কি করতেন, ওই কন্ডেম সেলে ওই দেয়ালে বিভিন্নভাবে বিভিন্ন দুর্বোধ্য কিছু চিত্র ছবি এগুলো আঁকতেন আর এগুলো কেউ বুঝতে পারতো না। জেলখানা থেকে বারবার বলেছে দেয়ালে এগুলো না আঁকতে, তারপর উনি আঁকতেন। ওনার যে নির্দিষ্ট দিন ফাঁসির দিন ছিল, তো রাসেল ভাই ওই ফাঁসির দিনের 5-6 দিন আগে থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, এবং যার কারণে খুব অসুস্থ হয়ে পড়েন এবং নির্দিষ্ট দিনের আগেই উনি মারা যান। তো ওনার কথা ছিল যে উনি যেহেতু অপরাধ করেন নাই, ফাঁসিতে উনি ঝুলবেন না, তাকে না খেয়ে মারা যাবেন, কিন্তু ফাঁসিতে ঝুলবেন না, এটা, এবং উনি মারাও যান। তো রাসেল ভাই, উনি মারা যাওয়ার পর থেকে আসলে ওই কন্ডেম সেলের ওইখানে হলো ঘটনাটা শুরু। তো প্রথমে উনি মারা যাওয়ার 2-3 দিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত 2-3 দিন পরে মানে গভীর রাত্রে হঠাৎ করে সব আসামিরা, কন্ডেম সেলের সব আসামিরা চিৎকার চেঁচামেচি শুরু করতো যে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো, এখান থেকে বের করো। এখন বাইরের যারা গার্ড ছিল ওরা ভিতরে এসে বলতো কি হয়েছে, বলে যে আমরা কিছু ছায়া দেখি এবং এই ছায়াগুলো প্রচন্ড শব্দে আর্তনাদ করে। আমরা এত আর্তনাদ যে আমাদের মানে আমরা সে শুনতেই পারি না, এত ভয়ঙ্কর আর্তনাদ। তখন বলে কই, আমরা তো বাইরে থেকে কিছু শুনি না, তোমরা কোথা থেকে শোনো? বলে না, আমরা এটা শুনি, আমাদেরকে এখান থেকে বের করেন। বলে না, ফাঁসির আসামিদেরকে অন্য সেলে নিয়ে যাওয়ার নিয়ম নাই। কিন্তু রাসেল ভাই, এইভাবে প্রতি রাত্রে এই ঠিক মধ্যরাতের দিকে যখন সব আসামিরা মানে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি শুরু করে, জেলার সাহেবের কানে কথাটা যায় যে এরকম আসামিরা গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু করে, বলে আমাদের এখান থেকে বের করে নিয়ে যাও। তখন উনি বিষয়টা চিন্তা করলেন যে সব আসামিরা তো একসাথে একটা বিষয় নিয়ে বলছে, এটা বিষয়টা তদন্ত করার দরকার। কিন্তু আসলে ভাই, আইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে অলিক বিষয় কিন্তু গ্রহণযোগ্য না।
কিন্তু তারপরেও যেহেতু মধ্যরাত্রে এই ধরনের বিষয়গুলো তারা দেখে, তা ওদের মানে সবার আবেদনের প্রেক্ষিতে তখন তাদেরকে সাধারণ সেলে সবাইকে এক জায়গায় রাখা হয়, কিন্তু এবং কন্ডেম সেলে ওই সময় কিছুদিনের জন্য আসামিদেরকে মানে খালি করে দেওয়া হয় যাতে এখানে কেউ না থাকে। এখন যখন খালি ছিল রাসেল ভাই, তখন ওই কন্ডেম সেলের বাইরে তো গার্ড থাকে, তখন গার্ডদের সাথে ঘটনা ঘটা শুরু করলো। যখন গার্ড থাকতো, গার্ডরা রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে উঠতো, তো বলতো যে কে যেন মানে ওদের গলা টিপে ধরে। এখন জেলার সাহেবের কাছে যখন এই অভিযোগগুলো গার্ডরা করলেন, তখন জেলার সাহেব চিন্তা করলেন যে এখন কি করা যায়, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটছে, এটা তো উনি কিন্তু রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের তথ্য উনি দিলে পারে ওনাকে চাকরিচ্যুত করা হবে। তখন উনি যেটা করলেন যে উনি নিজেই বিষয়টা সমাধানের উদ্যোগ নিলেন, কিন্তু বারবার সমাধানের উদ্যোগ নিয়ে উনি ব্যর্থ হচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান হচ্ছে না, একই রকমের ঘটনা ঘটছে। এখন রাসেল ভাই, ওই যে আমার এই স্টুডেন্টের যে দাদা, উনি তো খুবই অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলির সন্তান, তো উনি ওই জেলখানায় ওই গাদাগাদির মধ্যে থাকতে খুব অসুবিধা হতো। তো উনি জেলা সাহেবের কাছে রিকোয়েস্ট করেন যে আমি ওইসব ভূত প্রেতে বিশ্বাস করি না, আমাকে ওই এখান থেকে বের করে অন্তত আমাকে কন্ডেম সেলে রাখেন, তারপর আমি ওখানে একটু নিরিবিলি থাকি, আমি এখানে এত আসামির মধ্যে থাকতে পারছি না। তখন জেলা সাহেব চিন্তা করলেন ভালোই, এটা খারাপ কি, ওটা ওখানে লোক থাকলো। তখন ওনাকে এবং ওনার কয়েকজন আত্মীয়কে আবার ওখানে নিয়ে যাওয়া হয়। তো যখন ওনার রাসেল ভাই ওইখানে গিয়েছেন রাতের বেলা, ওই যে আমার স্টুডেন্টের যে দাদা, ওনার ভাষ্য অনুযায়ী গভীর রাত্রে হঠাৎ উনি দেখলেন যে একটি শুধু ছায়াই দেখা যায়, যেমন আমরা হেঁটে গেলে মাটিতে যেরকম ছায়া থাকে ঠিক মাটিতে ছায়া, কিন্তু কোন ব্যক্তির ছায়া পড়ছে এই ব্যক্তিকে দেখা যায় না। দুটো ছায়া, একটা হচ্ছে একটা মানুষের ছায়া, বড় মানুষের ছায়া, এবং একটা মানে কোন একটা বাচ্চা মানুষের একটা ছায়া আর কি, হাঁটাহাঁটি করছে। তখন উনি বিষয়টা দেখলেন, দেখার পরে উনি চিন্তা করেন হয়তো বা চোখের ভুল, যেহেতু উনি একটু সাহসী লোক ছিলেন, এগুলো বিশ্বাসও করতেন না, উনি শুয়ে পড়েন আর কি। কিন্তু শোয়ার পর হঠাৎ ওনার মনে হলো ওনার বুকের উপরে কিছু একটা চেপে বসেছে, গলাটা চেপে ধরেছে, এবং উনি কোনো মতে শব্দ করতে পারছিলেন না। তো উনি যখন এটা খুব চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছিলেন, কিন্তু হচ্ছিল না। তারপরেও উনি আয়াতুল কুরসি পড়া যখন শুরু করেন, তখন ওই জিনিসটা আস্তে আস্তে করে শরীরের উপর থেকে চলে যায়। চলে যাওয়ার পরে উনি আবার শব্দ পান, ওনার যে আত্মীয় স্বজন পাশের কন্ডেম সেলে আছেন, ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, এই আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে সবাই একসাথে বিভিন্ন, মনে হচ্ছে পরবর্তীতে তাদের ভাষ্য অনুযায়ী যেটা শোনা যায় যে তারা সবাই মানে ফিল করছিল কেউ যেন তাদের গলা চিপে ধরেছে। তো এই ধরনের সমস্যা পরের দিন আবার উনি জেলা সাহেবকে বলেন যে আমরা এখানে থাকবো না, আমাদেরকে আগের জায়গাতেই নিয়ে যান। কিন্তু আসলে ভাই এইভাবে তো আসলে পুরো একটা সেল তো ফাঁকা রাখা যায় না, এটা জেলা সাহেবের প্রতি বারবার মানে একটা চাপ আসছিল। তখন উনি যেটা করলেন, উনি চিন্তা করেন জিনিসটা রেনোভেট করার দরকার, মানে আমি একটা বলি যে এটা কতদিন ফাঁকা রাখা যায়। এই ফাঁকা রাখার জন্য উনি চিন্তা করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠাই যে এটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এটা একটু সংস্কার করার দরকার, তাহলে হয়তো বা এটার জন্য দীর্ঘ মাসখানেক হয়তো বা সময় পাওয়া যাবে। তো উনি ওইটাই করেন। কিন্তু রাসেল ভাই, সংস্কার যখন কাজ শুরু হয় পরবর্তীতে মাস তিনেক পরে, যখন সত্যি সত্যি সংস্কারমূলক কিছু কাজ শুরু হয়, ওই যে সেলটা, যে সেলে সাধু ছিলেন, সেলে যখনই ওই যে দেয়ালের ওই চিত্রগুলো মুছতে গিয়ে দেখতো যে রং দিয়ে মোছার পরেও আবার নিচের ওই চিত্রগুলো দৃশ্যমান হয়ে, এই বিষয়গুলো যখন দেখতো ওই মিস্ত্রিরা মনে হতো যাতে কানে কেউ যেন ফিস ফিস করে বলছে যে এই লেখাগুলো মুছিস না। ওই মিস্ত্রিরা বলতো যে এই সেলে আমরা কোনো কাজ করতে পারবো না। এই তথ্যটা যতদিন আর কি আমার স্টুডেন্টের দাদা ছিলেন, ওনার কাছ থেকেই শোনা। উনি পরবর্তীতে যখন মাস 6 ওনাকে মানে ওইভাবে ওনার কয়েকজন আত্মীয় স্বজনকে আটকে রাখা হয়, তারপর আবার ছেড়ে দেওয়া হয়, যেহেতু ওদের বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ ছিল না আর কি, পাসপোর্ট না থাকারই অভিযোগ ছিল আর কি, তো ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো রাসেল ভাই পরবর্তীতে যখন মানে উনি আবার ওই নদিয়াতে ওনার আত্মীয় স্বজনদের কাছে যখনই গিয়েছিলেন তখন উনি জিজ্ঞেস করতেন ওই জেলখানার ওই সেলের বিষয়ে একটু খবর দিও তো। উনি যতদিন মানে খবর নেওয়ার চেষ্টা করেছেন, উনি জানতেন যে ওই সেলটা আশেপাশে রেনোভেট হলেও অন্যান্য কন্ডেম সেলগুলো ওই সেলে কখনো আসামি রাখা যেত না, দীর্ঘদিন এরকম ছিল। এখন কি অবস্থা তো আমরা জানি না। এটাই ছিল রাসেল। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে ঘটনাটা আজকে এখন সেটি একজন ফার্মাসিস্টের ঘটনা, 2000 সালের ঘটনা। তো উনি অফিস করতেন আর কি, তো বাসায় থাকতেন তার বাবা মা এবং তার ছোট ভাইও তখন ইউনিভার্সিটিতে পড়ে। তো তিনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন।
তো পরের দিন তাদের ট্যুর থাকবার কারণে ওই দিন বিকালবেলা একটু খাওয়া দাওয়া, অফিসেই খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার পরে তিনি বাসায় আসেন, ফ্রেশ হয়ে যান। ফ্রেশ হয়ে উনি কাউকে কিছু না বলে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, ঘুমায় যায়। নামাজ পড়ে অফিস থেকে এসে নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। আর রুমটা খুব সুন্দর করে ছিমছাম সাজানো, ছোট ফ্যামিলি। তো তার বাবাও চাকরিজীবী, তো ওই দিন সবাই বাসায় ছিল। পরের দিন শুক্রবার এবং অফিসের ট্যুর ছিল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা। তো উনি বাসায় এসে এত টায়ার্ড ছিলেন, ওই ট্যুরের ব্যাপারে তার সমস্ত দায়িত্ব ছিল ট্যুরের, তো সবকিছু শেষ করে এসে বাসায় টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর খুব রেগুলার একটা কেস আমাদের সবার জীবনের স্বপ্ন, এই স্বপ্নটাই হয়তোবা তার সবচেয়ে বেশি তাড়া করতে থাকে ওই দিন থেকে। ওই দিন রাত্রেবেলা তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা এরকম যে ঘুমানোর পরপর তার কাছে একটা স্বপ্ন আসে যে তিনি তার ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে গেছে, এবং চুল আঁচড়াতে যে দেখে তার মাথাটা আয়নাতে দেখা যাচ্ছে না। যেই জায়গায় মাথা ছিল সেই জায়গা থেকে অনবরত বুকের উপর দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। হঠাৎ করে ঘুম ভাঙে, চোখ কচলাতে এক দৌড়ে ওয়াশরুমে যে আল্লাহর নাম নিয়ে বারবার সে মুখ ধুয়ে লাইট জ্বালিয়ে আবার রুমের মধ্যে আসে। কিন্তু আসার পর সবচেয়ে অবাক লাগে হচ্ছে তিনি যে জায়গায় মাথা দিয়েছিলেন সেই জায়গায় রক্তে ভেজা। প্রথমে মনে হচ্ছিল রং আসলো কোথা থেকে। উনি হাত দিয়ে নাকের সামনে গন্ধ শুকে দেখে এটা রক্তের গন্ধ। সাথে সাথে বাবা মাকে ডাক দেয়, সাথে সাথে। তো উনি বাবা মা আসে। বাবা মা আসার পরে বাবা মা দেখে যে তার খাটের উপরে রক্ত। তো তিনি কি করলেন, সেখান থেকে ওই মুহূর্তে বাবা মাকে ভয়ে, রাসেল ভাই রুমে আর ঘুমানোর মতো অবস্থা নাই। তো কোনো মতে পরের রাতটা কাটে, এবং পরের দিন সকালবেলা তার বাবারই একজন রেফারেন্সে তিনি একজন লোক নিয়ে আসেন তার বাসায়। হঠাৎ করে এরকম আননোন কোনো রিজন ছাড়া হঠাৎ করে এখানে কেন রক্ত আসবে, রক্ত আসার কোনো রিজন নেই। আমার সারা শরীর অক্ষত, রক্ত কোথা থেকে আসবে? আমি স্বপ্নে দেখেছি, সেটা কিভাবে বাস্তবের সাথে মেলে? এটা সম্ভব না। তো একটা লোক আসে। আমি অনেক ঘটনাতে রাসেল ভাই বলেছি, অনেক বুজুর্গ লোকজন আসে, দাড়িওয়ালা অনেক বিজ্ঞ লোক আসে, কিন্তু যে লোকটা ওনাদের বাসায় সেদিন আসে সেই লোকটা আমার ঘটনার সাথে কোনোদিন ম্যাচ করে নাই। খুব সাদা সিধা একটা লোক, দাঁড়িয়ে আছে, মানে পাঞ্জাবি পাজামা পরা দাঁড়িয়ে আছে। তো লোকটা এসে ডিরেক্টলি ঢুকে বলে, এই রুমে 3টা জিন ঘুমায়, এই রুমে 3টা জিন ঘুমায়, আপনারা একটু এদেরকে সরানো খুব কঠিন। প্রথমে ওনার কথাটা কেউ বিশ্বাস করে না, কি বলতেছে উল্টাপাল্টা ঘটনা শুনলই না, কিছু না, হঠাৎ করে রুমে ঢুকেই বলে এই রুমে 3টা জিন ঘুমায়। বলে যে আপনারা এই রুম থেকে 3টা জিন তাড়াতে পারবেন বলে মনে হয় না, তাদেরকে তাড়ানো অনেক কষ্টসাধ্য। আমি জানি না কি হবে, উনি লোকটা বলছে, কিন্তু তাই এই জিনগুলা, এই 3টা জিনকে তাড়ানো খুব কষ্টকর। তো উনি বলে যে এইটা ওই টাকা খাওয়ার ধান্দা। উনি পরে ওই লোকটাও চলে যায়, এবং আর এটাও বলে যায় যে আপনি যখন এই জায়গায় ঘুমাবেন না তখন আপনার বিপদ সবচেয়ে বেশি হবে। দয়া করে চেষ্টা করবেন এই রুমটাতেই ঘুমানোর জন্য, যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আশা করি আগামীতেও কোনো ক্ষতি হবে না। হয়তো আপনি ভয় পেতে পারেন, কিন্তু আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। তো ওই লোকটা ওই লোকের সাথে, মানে যে ভাইয়ের সাথে ঘটনা ঘটছিল, ওই লোকটা তার সাথে কথা বলে বাসার বাইরে চলে যায় এবং তার বাবাকে নিয়ে যায় সাথে। শোনেন, ওনাকে 3টা জিন খুব পছন্দ করেন, এবং ওই জিনগুলো এই রুম থেকে বেরোতে চাচ্ছে না, বের হবেও না, আপনি যত চেষ্টা করেন। হয়তো আমি চেষ্টা করতে পারবো, কিন্তু আপনি যত চেষ্টা করেন বের হবে না। তো বলে যে আপনার কত টাকা দিতে হবে? বলছে আমাকে কোনো টাকা দিতে হবে না। ওই লোকটা হেঁটে চলে যায়, তার জায়গায় চলে যায়। তো ওই বাবা পরবর্তীতে, বাবারও তেমন একটা পছন্দ হয় না এই লোকটাকে, কি বললো না বললো, সাদা সিধা একটা মানুষ এসে একটু কথা বলে চলে গেল। আর ওই ভাইয়াটাতে এই রুমে আর ঘুমাবে না। অফিসের পাশে তার ফুপির বাসা, এটার ওখান থেকেই চলে যাবো। আর তার ওই পরের দিনের ট্যুরটাকে আসলে ভাই ক্যান্সেল হয়ে যায়, সে আর যেতে পারে না ট্যুরে। তো তার ফুপির বাসায় সে চলে যায়। ফুপির বাসায় যাওয়ার পরে ফুপির বাসায় ফুপিরাও জানে যে এই বাসায় ঘটনা এইরকম ঘটে গেছে। ফুপিরাও তাকে, সে যে বাসায় থাকবে, ফুপিরাও পাচ্ছে ভয়, কি হবে। তো ফুপিরা প্রপারলি পুরো ঘটনাটা জানতো না যে তার সাথে সে যদি ওই রুমে না থাকে তাহলে তার উপর ক্ষতি হতে পারে। ফুপিরা জানে যে সমস্যা হচ্ছে এই বাসাতে। তো ফুপিরা তাকে বলে যে ঠিক আছে, তুমি এই রুমে ঘুমাও। সেদিন রাতের ঘটনা, সে কি করলো, ওই রুমের মশারি, মশা প্রচন্ড, মশারি টশারি টানানোর পরে সে কি করলো, ওই জায়গায় শুয়ে পড়লো রাতের বেলা, পরের দিন অফিস ধরবার জন্য। ওই দিন রাতের বেলা খালি শোয়ার পরে তিনি একটা জিনিস শব্দ পান, কটকট করে খাটের চারিপাশে কটকট শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে ঘুণ যখন খাটের মধ্যে ধরে যেরকম শব্দ, কিন্তু ওইরকমই। কিন্তু উনি কি করলেন, নামতে যান, নাম থেকে আর
পারেন না, বলে কি দেয়াল কোথা থেকে আসলো? ওই খাটটা এমন যে চারিপাশে খোলা, মানে মাঝখানে, রুমের মাঝখানে খাট, তো দেয়াল কোথেকে আসে? নামতে পারছে না, দেয়াল আর মাঝখান দিয়ে দেয়াল চলে আসছে, নামতে পারছে না। লাইট যে জ্বালাবে, নামতে পারছে না। সে ভাবলো যে হয়তো ভয়ের কিছু ঘটতে পারে, ঘটার আগে লাইট জ্বালে সারা রাত ঘুমাবো, কোনো টেনশন নাই, অন্ধকার করবো না রুম। কিন্তু লাইটটা যে জ্বালাবে সেটা পাচ্ছে না। পরে একটা পর্যায়ে 10-15 মিনিট ট্রাই করার পর তার ফুপিকে ডাকলো যে তুমি ঘরের ভিতরে ঢোকো, আমি তো লাইট জ্বালাতে পারতেছি না। ফুপির মনের মধ্যে খটকা লাগে, কি হইলো আবার রুমের ভিতরে? ফুপি তার ছেলেকে নিয়ে ঘরে ঢোকে, মানে ওনার ফুপা জীবিত নাই আর কি, ফুপি তার ছেলেকে নিয়ে থাকে। ফুপি তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালায়, দেখে ওনার যে খাটটা যে রুমে থাকার কথা একদম কোনায়, খটটা খাড়া হয়ে দাঁড়ানো, খাড়া অবস্থায়। কখন কে এই খাট সরালো? এত বড় খাট, এই সরানো মুখের কথা না। একজন খাট সরাতে পারে না, 2-3 জন মিনিমাম লাগে। এই খাট কোনায় চলে গেছে। ওই দিন রাতের বেলা তো অবস্থা খুব খারাপ। ওই দিন রাতের বেলা তার বাবা মাকে আবার ডাকা হয়, তখন রাতে 11টা বাজে, 11টা-12টা বাজে ম্যাক্সিমাম। তো তার বাবা মা এসে তাকে ওই দিন রাতের বেলা ওখান থেকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পর ওই দিন তার বাবা মার সাথেই ঘুমায়। পরবর্তী দিন তার ভাইয়ের সাথে ঘুমানো শুরু করে, এবং ওই দিন সকালবেলা তিনি আরেকজন হুজুরের কাছে যান। ওই হুজুর তাকে বলে যে তুমি 3 কুল পড়বা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বার পর সারা শরীর ম্যাসাজ করে ঘুমাবা। আর এই পানিটা দিলাম, পানিটা প্রতিদিন সন্ধ্যার সময় ছিটাবা ঘরের কোনায় কোনায়। ছেটানোর পরে তার ভাইকে নিয়ে তিনি ঘুমাতে লাগলেন। ওই 10টা দিন রাসেল ভাই তার জীবনের সবচেয়ে মানে ওই ঘটনা ঘটার পর 10 দিন তার জন্য খুব আরামদায়ক ছিল, কিচ্ছু ঘটে নাই, কোনো সমস্যা হয়নি। 10ম দিন, একদম যেদিন 10 দিন, সেদিনের শেষ দিন, সেদিন আবার রবিবার পরে রাতের বেলা তার ভাইকে নিয়ে ঘুমায়। তার ভাইয়ের আবার পরের দিন সকালবেলা ইউনিভার্সিটি আছে, তো তাড়াতাড়ি ঘুমাতে হবে। তার ভাই আগে শুয়ে পড়ে। শেষ ঘুমাতে 11:30-12টা। তিনি আবারও স্বপ্ন দেখেন রাসেল ভাই। স্বপ্নে এই দেখেন যে তিনি তার ছোট ভাইকে জবাই করছেন, এবং ওই মুহূর্তে তার ছোট ভাইটা খুব জোরে জোরে হাসছে। সাথে সাথে ওনার আবার ঘুম ভেঙে যায়। যে আমি স্বপ্ন নর্মালি দেখলে পরের দিনই ভুলে যাই, কিন্তু এই 2টা স্বপ্ন বলতে পারবো না। উনি দেখলেন তার ভাইকে জবাই করে ফেলছে, ও তার ভাই জোরে জোরে হাসছে। ঘুম ভাঙার পর দেখে যে ঘুম ভাঙে তার ভাইয়ের চিৎকারে। কি হলো? স্বপ্নের সাথে তার স্বপ্নের মধ্যে চিন্তা হচ্ছিল, আমি আগের বার স্বপ্ন দেখি যে আমার মাথা দেখা যাচ্ছে না, পুরো খাট ভর্তি রক্ত, এখন তোমার ভাই আমার পাশে। স্বপ্ন মানে ঘুমের মধ্যে তার এই চিন্তাটা আসে। সে সাথে সাথে ঘুম থেকে জেগে দেখে তার ভাই চিৎকার করছে জোরে জোরে। তার ভাইয়ের পায়ের তালুর মধ্যে কে জানি কলম ঢুকিয়ে দিয়েছে, এবং ওখান থেকে রক্ত বেরোচ্ছে, কলম ঢুকিয়ে দিয়েছে। উনি খুব ভয় পেয়ে যায়, এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের লোকজন বলে এটা প্রচন্ড ফোর্সফুল ছাড়া এই কলম এখানে ঢুকবার কথা না। কলমের ভেতরে যে নিপ সেটা ভেঙে ভিতরে ঢুকেছিল, ওগুলি বের করে নিয়ে আসছে সার্জারি করে ছোটখাটো। ওই দিন রাতের বেলা ওই হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, পরের দিন সকালবেলা সেই লোককে খুঁজে বের করা হলো। প্রথম দিন সলিউশন দিয়েছিল, কারণ আর যেই সলিউশন দিক না কেন তার সাথে তার কথাটাই এখন মিথ্যা মনে হচ্ছে না। তাকে নিয়ে আসে এবং খুব খুঁজে নিয়ে আসে, খুঁজতে সারাটা দিন লাগে। এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই গেছে, এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এরকম করে করে অনেক লাস্টে তাকে পায় একদম বুড়িগঙ্গা নদীর মাঝখানে একটা নৌকার মধ্যে বসে আছে। সে বুড়িগঙ্গা নদীর মাঝখানে একা, রাত তখন 10টা বাজে। ওই লোককে পাওয়া গেল, ওই লোকটাকে নিয়ে আসলো। ওই লোকটা প্রথমে আসতে যাচ্ছিল, বলছে ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন না? আমি কেন যাবো? বলে যে আমি যে আপনার কথা বিশ্বাস করেন এটা কেন, কে বললো? বলে যে আপনাদের পুরা চেহারা বলছে আপনারা আমার কথা বিশ্বাস করেন নাই। এখন কেন আমাকে দরকার? আপনার ছোট ছেলেকে জবাই করছে এই জন্য স্বপ্নে। উনি কিভাবে জানলো? উনি তো জানেই না ছোট ছেলেকে জবাই করে ফেলছে। স্বপ্নের মধ্যে এরকম কিছু একটা দেখেছে তার ছেলে। সেই লোক তার সাথে রাসেল ভাই অনেক জোরাজোরি করার পর হাতে পায়ে ধরার পর তার বাসায় আসে। তার বাসায় আসার পর ওই লোক বলে আমি 3 দিন এই বাসায় থাকবো, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেন, এবং আমার সাথে একজন হুজুর আসবে, সেই লোক আমার সাথে কোরআন শরীফ পড়তে থাকবে, আর এই রুমের মধ্যে আপনারা কেউ ঢুকবেন না। কিভাবে করব? আর সাথে আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, দয়া করে গাবতলী থেকে একটা খাসি কিনে নিয়ে আসেন, এটা আমি দেখবো কি হয়। পরবর্তীতে ওই লোক ওই ভাইয়াটাকে বসালো। এখন আমি ভাইয়ার এক্সপিরিয়েন্স ডিরেক্টলি বলছি। ভাইয়াটা বসে এবং পুরা রুম অন্ধকার করবার পর
তিনি একটা বাটিতে পানি নিয়েছিলেন এবং আরেকটা আয়নার মধ্যে কিছু তেল নিয়েছিলেন। আয়নার তেলটা ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান, আর পুরা রুম অন্ধকার। কোরআন শরীফের লোকটা, তিনি ওই লোক ভাইয়াটার হাত শক্ত করে ধরে আছেন, কারণ ভয় উনিও পাচ্ছেন। তো উনি একটা সময় জেগে ওঠে, মনে হচ্ছে যে ওনার ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু ওনার ভয়েস থেকে যেসব কথা আসছে সেসব কথাগুলো খুব অ্যাবনর্মাল কথাবার্তা, আরবিক কথাবার্তা। ওই হুজুর আবার আরবি সম্বন্ধে জানতো। এখন ওই যে লোকটা একটু আগে অজ্ঞান হয়ে গেছিল, সেই লোকটা হুজুরকে বলছে আরবিতে, তুমি ওকে ট্রান্সলেট করে বাংলায় বলো। তো হুজুর বলে যে তোমরা উমরাতে গিয়েছিলা, হ্যাঁ তুমি উমরায় গিয়েছিলা, তুমি উমরা একটা সময় একা বসেছিলা, ওখান থেকে 3টা জিন তোমাকে পছন্দ করে এখানে সাথে সাথে তোমার সাথে চলে আসে, কিন্তু এফেক্ট দেখা যায় 3 বছর পর থেকে। তুমি 2000 সালে এফেক্ট দেখতে পাচ্ছ, তারা তোমার সাথে 3 বছর ধরে এই রুমের মধ্যে। হয়তো তুমি টের পাও নাই, এখন তুমি টের পাচ্ছ। একটা সলিউশন আছে, তারা একটু খাওয়া দাওয়া চাচ্ছে, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে। ওই লোক যে নিয়ে আসছে সে একজন জিন এবং সেও পাওয়ারফুল জিন। বলছে যে আমি 3 জনকে সরাই দিতে পারবো এবং তোমাকে কষ্ট করে এই 3 জনকে সরানোর জন্য 2টো খাসি আমাকে এখানে দিতে হবে। এই ডেট একটা সুইটেবল ডেট ঠিক করলো, ওই ডেটে অমুক একটা ডেটে তুমি এইখানে এই অবস্থায় এই কোরআন শরীফ চলমান পরন্ত অবস্থায় আমাকে 2টা খাসি দিবা। 3 জন তো 2টা খাসিতে ম্যানেজ করা যাবে। এইটা বলার পর ওই যে আমাকে বিদায় করে দাও। বলে যে ওই লোক যে কোরআন শরীফ পড়ছে সে পানি দিলে হবে না, ওইখানে বাটিটা ওনাকে পানি দিয়ে ছিটাই দিতে হবে। ছিটালো, লাইট জ্বালালো, উনি আবার নর্মাল লোক হয়ে ফেরত আসলো। কি ব্যাপার ভাই, বিশ্বাস হয়েছে? আমার কথা কি বিশ্বাস হইলো? এবার উনি এবার বলতেছে এবার 2টা খাসি রেডি করেন। আর উনি পরে গোসল করে চলে যায়। উনি গোসল টোসল করেছে, রাত্রেবেলা 3 দিন থাকেন। 3য় দিন আপনার খাসি নিয়ে, খাসির মাংস, খাসির জবাই করে এবং হালাল উপায়ে খাসির জবাই করে খাসির মাংসগুলা সেদ্ধ করে ওই রুমের মধ্যে বসে। উনি বলে যে আমি এতটুকু জানি যে ওই রুমের মধ্যে আমি বসা, রুম লাগানো, কোরআন শরীফ যিনি পড়ছিলেন তিনি বসা, আর যেই লোকটাকে আমি খুঁজে নিয়ে আসছি সেই লোকটা বসা। সেই লোকটা আবারও একই পদ্ধতিতে অজ্ঞান হয়ে যায়। একটা পর্যায়ে কথাবার্তার বাকবিতণ্ডা শোনা যাচ্ছে, কিন্তু আমার সাথে আর কোনো কথা হচ্ছে না। ওই লোকটা আবার ওই কোরআন শরীফের লোকটা ওই লোকটাকে মানে এবার তো হাত মানে অবস্থা হচ্ছে, উনিও ভয় পাচ্ছে যে প্রচন্ড ঝগড়া হচ্ছে এবং রুমের মধ্যে মনে হচ্ছে পর্দা টর্দাকে ছিঁড়ে ফেলছে কিনা। এতটুকু শব্দ পাচ্ছে, আর কিচ্ছু পাচ্ছে না। আর ফ্যানটা মনে হচ্ছে যে এদিক সেদিক করছে ঘুরতে ঘুরতে। একটা পর্যায়ে উনি বলছে যে আমাকে বিদায় করো, যে লোকটার মধ্যে জিন নিয়ে এসছে। পরে উনি পানি ছিটায়, লাইট জ্বালায়। যে পরিমাণ খাসির মাংস ছিল, একটাও খাসির মাংস না, খালি মাথা 2টা ছিল। এরপর থেকে তার আর এই পর্যন্ত লাস্ট 18 ইয়ার্স কোনো প্রবলেম হয় নাই, কোনো প্রবলেম হয় নাই। এই লোকটাকে এই 18 ইয়ার্স এই লোক ভাইয়া অনেক খুঁজছে। দিন যাওয়ার সময় বলে গেছে তোমার কোনো স্বার্থের জন্য এরপরে তুমি আমাকে আর পাবা না, তোমার স্বার্থের জন্য এরপরে কোনো কাজে আমাকে পাবা না। এই কাজটার জন্যই হয়তো আমি এখানে আসছি। হয়তো ওনারও ইন্টেনশন ছিল, ওনারও উদ্দেশ্য ছিল এদেরকে বিতাড়িত করা। বলছে যে আমি 18 ইয়ার্স বহুবার আমি এই জায়গায় ওই জায়গায় গিয়েছি, ওই লোকটাকে আর কেউ চেনেই না। উনি সামন করার, জিন সামন করার পূর্বেই কিন্তু বলে দিয়েছে যে খাসির ব্যবস্থা করতে হবে। উনি বুঝে গেছে যে উনি একটা সলিউশন নিয়ে এখানে এসছে, যে এই হয়তো এই সলিউশনে তাকে এইটা আমি ভাবে সলভ করে দিতে পারবো, আদারওয়াইজ সলভ করা কষ্টকর হয়ে যাবে। হয়তো সেটা জানতো, কিন্তু যখন উনি বলেছে যে আরেকটা কথা বলে দিই, উনি যখন জিন সামন করে, এই জিনটা হচ্ছে মানে অন্য দেশের জিন। ওই জিনের সাথে কনভারসেশনের জন্য এইখানে যে জিনটা সামন করা হয় তিনি অন্য ভাষার মানুষ, অন্য ভাষার জিন ছিল। এটা হচ্ছে একটা ঘটনা।